সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দুর্দান্ত একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। আমাদের আজকের ঘটনার নাম শয়তানের বই। কেন শয়তানের বই আমাদের ঘটনার নাম রেখেছি সেটা আপনারা শুনলেই বুঝবেন। আপনারা যারা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে চান, তারা সরাসরি আমাদের প্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার ঘটনাগুলো পাঠাতে পারেন। এমনও হতে পারে পরবর্তী এপিসোডে আপনার ঘটনা দিয়ে আমরা আমাদের এপিসোড শুরু করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডের মূল অংশে। আজও আপনাদেরকে ইমেল পড়ে শোনাব। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা ছিলেন অত্যন্ত চাপা স্বভাবের মানুষ। গত বছর যখন বাবা হার্ট অ্যাটাকে হুট করে মারা গেলেন, তখন তার ঘরের আলমারিটা গোছানোর দায়িত্ব পড়ে আমার উপর। সেই পুরনো আমলের সেগুন কাঠের বিশাল আলমারিটা খুলতেই এক ধরনের ভ্যাপসা পচা মাংসের গন্ধ নাকে এলো। আলমারির একদম নিচের স্তরে পুরনো কাপড়ের স্তূপের আড়ালে লুকোনো ছিল লাল মখমলের কাপড়ে মোড়ানো একটা চামড়ার বাধাই করা বই। বইটা হাতে নিতেই আমার সারা শরীর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বইয়ের কাভারটা কোনো সাধারণ চামড়া নয়, মনে হচ্ছিল যেন মানুষের রোমকূপহীন শুকনো চামড়া দিয়ে তৈরি। ভেতরে কোনো সাধারণ লেখা ছিল না, ছিল বিচিত্র সব জ্যামিতিক নকশা আর মানুষের রক্ত দিয়ে লেখা তান্ত্রিক মন্ত্র। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, এই জ্ঞান তার জন্য যে মৃত্যুকে জয় করতে চায় এবং ছায়ার সাথে সন্ধি করতে জানে। আমি তখন বাবার শোক আর অদম্য কৌতূহলে অন্ধ হয়ে প্রথম মন্ত্রটা বিড়বিড় করে পড়তে শুরু করলাম। মন্ত্রটা শেষ হওয়া মাত্রই পুরো ঘরে একটা প্রচন্ড বাতাসের ঝাপটা এলো, অথচ ঘরের সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। আমার মনে হলো আলমারির সেই অন্ধকার কোণ থেকে কেউ একজন খুব লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি যখন ভয় পেয়ে পেছনে তাকালাম, দেখলাম দেওয়ালের আয়নায় আমার নিজের প্রতিফলনটা নেই। সেখানে দাঁড়িয়ে আছে কুচকুচে কালো এক ছায়া, যার হাতগুলো মাটির নিচ থেকে উঠে আসা কোনো শিকড়ের মতো লম্বা, আর তার চোখ নেই, শুধু দুটো জ্বলন্ত গহ্বর। সাদ ভাই, আমি তখনও বুঝতে পারিনি আমি অজান্তেই শয়তানের এক প্রাচীন দুয়ার খুলে ফেলেছি, যা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নেই। সাদ ভাই, সেই ঘটনার পর আমি ভেবেছিলাম হয়তো মনের ভুল, কিন্তু দ্বিতীয় রাতে যা শুরু হলো তা ছিল নরকের এক বিভীষিকা। আয়নায় নিজের প্রতিবিম্ব না দেখে আমি যখন ছিটকে পিছিয়ে আসলাম, তখন লক্ষ্য করলাম সেই অদ্ভুত চামড়ার বইটা থেকে একটা নীলাভ ধোঁয়া বের হচ্ছে। আমি ভয়ে আলমারির পাল্লাটা সজোরে আটকে দিলাম এবং তালা মেরে চাবিটা বালিশের নিচে রেখে শুয়ে পড়লাম। কিন্তু ঘুমোনো কি আর সম্ভব সাদ ভাই? রাত ঠিক 2:02 পুরো ঘর কাঁপিয়ে আলমারির ভেতর থেকে শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ আলমারির শক্ত সেগুন কাঠগুলো দাঁত দিয়ে চিবিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করছে। আমি যখন সাহসে ভর করে টর্চ জ্বালালাম, দেখলাম আলমারির পাল্লার নিচ দিয়ে কালচে রঙের একটা থকথকে তরল বেরিয়ে আসছে। সেই তরল থেকে পচা নর্দমার চেয়েও তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। হঠাৎ আমি শুনতে পেলাম আমার বাবার গলার স্বর। বাবা আলমারির ভেতর থেকে খুব করুণ সুরে ডাকছেন, সাব্বির, ওরে সাব্বির, আলমারিটা খোল বাবা, এখানে খুব অন্ধকার, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বিমূঢ় হয়ে গেলাম। বাবা তো মারা গেছেন, কবরে দিয়ে আসলাম আমরা নিজ হাতে, তবে কি বাবা এই আলমারির ভেতর আটকা পড়েছেন? আমি হিতাহিত জ্ঞান হারিয়ে চাবি দিয়ে আলমারিটা খুললাম, কিন্তু পাল্লাটা খোলার সাথে সাথে ভেতর থেকে কোনো বাবা বেরিয়ে এলেন না, বরং বেরিয়ে এলো সেই চামড়ার বইটা। বইটা শূন্যে ভাসছে আর তার পাতাগুলো তরতর করে নিজে থেকেই উল্টাচ্ছে। পাতাগুলো থামলো এক বিভৎস নকশার উপর, যেখানে একটা মানুষের হৃৎপিণ্ড ছিঁড়ে নেওয়ার ছবি আঁকা। হঠাৎ অনুভব করলাম
আমার শরীরের উপর থেকে চাদরটা কেউ এক হ্যাচকা টানে টেনে নিল। আমার ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। তাকিয়ে দেখি ছাদের কোণে সেই কালো ছায়াটা লেপ্টে আছে এবং তার অসংখ্য শেকড়ের মতো হাতগুলো ধীরে ধীরে আমার দিকে নেমে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার কণ্ঠনালীটা মনে হলো কেউ শক্ত পাথর দিয়ে চেপে ধরেছে। সেই ছায়াটা আমার একদম কাছে এসে আমার কানে ফিসফিস করে বলল, তোর বাবাও এই চুক্তিতে সই করেছিল সাব্বির, এখন তার ঋণ শোধ করার দায়িত্ব তোর। আমি দেখলাম সেই তান্ত্রিক বইয়ের পাতায় নতুন কিছু অক্ষর ফুটে উঠেছে, যা আগে ছিল না। অক্ষরগুলো ছিল জীবন্ত পোকার মতো নড়াচড়া করছিল। আমি বুঝতে পারলাম এই বইটা কোনো সাধারণ জাদুর বই নয়, এটি একটি জীবন্ত পৈশাচিক সত্তা যা মানুষের রক্ত আর ভয় খেয়ে বেঁচে থাকে। আমি যখন ঘর থেকে পালানোর জন্য দরজার দিকে দৌড় দিলাম, দেখলাম দরজাটা আর কাঠের নয়, ওটা এখন মানুষের হাড় আর চামড়া দিয়ে তৈরি এক দেওয়াল হয়ে গেছে। সাদ ভাই, আমি আমার নিজের ঘরেই এক মরণ ফাঁদে বন্দী হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল মৃত্যু বোধ হয় দরজায় কড়া নাড়ছে, কিন্তু না, এবার যা শুরু হলো তা ছিল আরো দীর্ঘস্থায়ী আর পৈশাচিক এক যন্ত্রণা। কারণ এবার বিভীষিকা আমার ঘরের দেওয়াল ছাড়িয়ে আমার পরিবারের উপর হানা দিল। আমি যখন দেখলাম আমার ঘরের দরজাটা হাড় আর চামড়ার দেওয়ালে পরিণত হয়েছে, তখন আমি পাগলের মতো সেই চামড়ার দেওয়ালটা খামচাতে শুরু করলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমি যখন দেওয়ালটাতে নখ দিয়ে আঁচড় দিচ্ছিলাম, তখন দেওয়াল থেকে মানুষের কান্নার আওয়াজ বের হচ্ছিল, যেন আমি কোনো জীবন্ত বস্তুকে নয়, বরং কোনো জ্যান্ত মানুষকে আঘাত করছি। ঠিক সেই মুহূর্তে সেই তান্ত্রিক বইটা শূন্য থেকে সরাসরি আমার কোলের উপর এসে পড়ল। বইয়ের পাতাগুলো এবার একটা তান্ত্রিক চক্রের উপর স্থির হলো, যার ঠিক মাঝখানে আমার ছোট বোন রিয়ার নাম রক্ত দিয়ে লেখা ফুটে উঠল। আমি চিৎকার করে উঠলাম, রিয়া, না! হঠাৎ সেই বন্ধ ঘরের ভেতর রিয়ার খিলখিল হাসির শব্দ শোনা গেল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল এক পৈশাচিক শীতলতা। আমি দেখলাম ঘরের এক কোণে রিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার পরনে বাবার সেই পুরনো কাফনের কাপড়। তার চোখের মণি দুটো নেই, সেখানে শুধু দুটো শূন্য গর্ত, যা দিয়ে কালো পিচের মতো তরল গড়িয়ে পড়ছে। সে তার হাত দুটো আমার দিকে বাড়িয়ে পড়ল, দাদা, আলমারি তো খুলে দিয়েছিস, এখন আমাকে বাবার কাছে নিয়ে চল। আমি যখন রিয়াকে স্পর্শ করতে গেলাম, আমার হাতটা তার শরীরের ভেতর দিয়ে কোলে ও পাশে চলে গেল, ঠিক যেন সে কোনো ধোয়া বা কুয়াশা দিয়ে তৈরি। মুহূর্তের মধ্যে ঘরের আলমারিটা সশব্দে খুলে গেল এবং সেখান থেকে শত শত কালো রঙের কুচকুচে হাত বেরিয়ে রিয়াকে টেনে হিচড়ে আলমারির ভেতরে নিয়ে যেতে লাগলো। রিয়া তখন মানুষের স্বরে নয়, বরং কোনো মৃত পশুর মতো গোঙ্গানি দিচ্ছিল। আমি রিয়াকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু সেই অদৃশ্য হাতগুলো আমাকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। সাদ ভাই, দেওয়ালের সাথে আছড়ে পড়ার পর আমি দেখলাম সেই তান্ত্রিক বইয়ের পাতায় রিয়ার ছবির একটা বড় লাল ক্রস চিহ্ন পড়ে গেল। বইটা যেন আমাকে জানান দিল যে প্রথম উৎসর্গ সম্পূর্ণ হয়েছে। আমি যন্ত্রণা আর ক্ষোভে বইটা ছিঁড়ে ফেলার চেষ্টা করলাম, কিন্তু বইয়ের পাতাগুলো ছিল ইস্পাতের চেয়েও শক্ত। হঠাৎ লক্ষ্য করলাম আমার নিজের হাতের তালুতে সেই একই তান্ত্রিক নকশাটা আগুনের মতো জ্বলে উঠছে। আমার মনে হলো আমার শির দ্বারা দিয়ে কোনো বরফ ঠান্ডা পোকা হেঁটে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এই বইটা আমাকে শুধু ব্যবহার করছে না, সে আমাকে তার তান্ত্রিক আরাধনার এক পুতুল বানিয়ে ফেলেছে। আমার ঘরের জানালাগুলো নিজে থেকেই খুলে গেল এবং বইয়ের আকাশটা কুচকুচে কালো নয়, বরং রক্তের মতো লাল হয়ে গেল। আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মেঝেটা ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, যেন আমি কোনো পাহাড়ের উপর নয়, বরং এক বিশাল দানবের পাকিস্থলের উপর দাঁড়িয়ে আছি। সাদ ভাই, আমার এই দীর্ঘ রাতের প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল এক একটা যুগ। আমি বুঝতে পারলাম সকাল হত দূরের কথা, এই ঘরে এখন সময়ের কোনো অস্তিত্বই নেই। রিয়াকে যখন সেই আলমারির অন্ধকার গহ্বর গিলে খেল, তখন ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতা ছিল ঝড়ের আগের পূর্বাভাস। বিভীষিকা কোন পর্যায়ে পৌঁছেছিল সেটাই বলছি, চলুন।
রিয়ার আর্তনাদ আলমারির ভেতর মিলিয়ে যাওয়ার সাথে সাথে আমার ঘরের আসবাবপত্রগুলো একা একাই নড়তে শুরু করলো। আমি দেখলাম বাবার সেই পুরনো আলমারিটা এখন আর শুধু একটা আসবাব নেই, ওটা যেন একটা জীবন্ত দানবের মুখ হয়ে দাঁড়িয়েছে। আলমারির পাল্লা দুটো দপদপ করে নড়ছে, ঠিক যেন কোনো জানোয়ার নিঃশ্বাস নেওয়ার সময় তার বুক ফোপায়। হঠাৎ সেই তান্ত্রিক বইটা আমার সামনে সশব্দে খুলে গেল এবং এবার পাতায় ফুটে উঠল আমার মায়ের ছবি। আমি আতঙ্কে পাথর হয়ে গেলাম। মা পাশের ঘরে ঘুমোচ্ছেন। আমি জানতাম শয়তান এবার ওইদিকেই হাত বাড়াবে। আমি সর্বশক্তি দিয়ে সেই হাড়ের দেওয়াল হয়ে যাওয়া দরজায় লাথি মারতে লাগলাম। হঠাৎ দেওয়ালটা মোমের মতো গলে গিয়ে একটা পথ তৈরি করে দিল। আমি পাগলের মতো মায়ের ঘরে গিয়ে দৌড়ে গেলাম, কিন্তু মায়ের ঘরে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য পৃথিবীর কোনো সন্তান প্রস্তুত থাকে না। ঘরের মাঝখানে মা শূন্যে ভাসছে, আর তার শরীরের চারিপাশ দিয়ে সেই আলমারির তান্ত্রিক নকশাগুলো উজ্জ্বল হয়ে জ্বলছে। মায়ের মুখটা হা করা, আর সেই মুখ দিয়ে কুচকুচে কালো ধোঁয়া বের হয়ে বইয়ের পাতাগুলোর দিকে উড়ে যাচ্ছে। আমি মাকে জড়িয়ে ধরতে গেলাম। মায়ের শরীরটা বরফের চেয়েও ঠান্ডা। ঠিক তখন ঘরের কোণ থেকে বাবার সেই পচা মাংসের গন্ধে ভরা কণ্ঠস্বর আবার শোনা গেল, সাব্বির, তুই তো জানতি না এই বইটার শক্তি বজায় রাখতে হলে প্রতি 11 বছর পর পর নিজের পরিবারের একজনের আত্মা পূর্ণাঙ্গভাবে উৎসর্গ করতে হয়। আমি আমার বাবার আত্মা দিয়েছিলাম, এখন তোর পালা মায়ের জীবন দিয়ে এই চক্র পূরণ করার। আমি চিৎকার করে বললাম, না, এটা হতে পারে না, আপনি আমার বাবা হতে পারেন না। হঠাৎ মায়ের শরীরের হাড়গুলো কর্মর শব্দে ভেঙে এক বিচিত্র আকৃতি ধারণ করল। মায়ের চেহারাটা ধীরে ধীরে বদলে গিয়ে সেই তান্ত্রিক বইয়ের প্রচ্ছেদের মতো হয়ে গেল। আমি দেখলাম মায়ের বুকের ঠিক মাঝখানে একটা ছোট্ট আলমারির মতো দরজা তৈরি হয়েছে। সেই দরজাটা খুলে গেল এবং আমি দেখলাম ভেতরে রিয়া বসে কাঁদছে, কিন্তু তার হাত পাগুলো দড়ি দিয়ে নয়, বরং মানুষের রক্তনালী দিয়ে বাঁধা। সাদ ভাই, আমার নিজের মা জীবন্ত পোর্টালে পরিণত হয়েছে। আমি যখন মাকে বাঁচাতে মন্ত্রটা উল্টোভাবে পড়ার চেষ্টা করলাম, তখন সেই তান্ত্রিক বইটা আমার হাত কামড়ে ধরল। হ্যাঁ সাদ ভাই, বইয়ের মাঝখান থেকে এক সারি ধারালো দাঁত বেরিয়ে আমার কবজিতে বসে গেল। আমার রক্ত সেই বইয়ের পাতায় শুষে নেওয়ার সাথে সাথে ঘরের দেওয়ালগুলো থেকে অট্টহাসির শব্দ ভেসে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি যতবার বাঁচার চেষ্টা করছি, এই শয়তানি শক্তি তত বেশি আনন্দ পাচ্ছে। আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং আমি ধীরে ধীরে মায়ের বুকের সেই ছোট্ট দরজার ভেতরে, অর্থাৎ সেই অনন্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সাদ ভাই, মায়ের বুকে সেই অন্ধকার গহ্বরের দিকে যখন আমি টেনে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। আমি কিন্তু সেই সত্যের মুখোমুখি হলাম, যা আমার হাড়ের ভেতর পর্যন্ত হিম করে দিল। আমি যখন প্রায় মায়ের বুকে সেই পৈশাচিক দরজার ভেতরে ঢুকে যাচ্ছি, ঠিক তখন আমার বাবার সেই কঙ্কালসার হাতটা আমার কলার চেপে ধরে আমাকে দূরে ছুঁড়ে মারল। আমি মেঝেতে আছড়ে পড়লাম। বাবা এখন আর শুধু ছায়া নয়, তার শরীরের পচা মাংসগুলো ঝুলে পড়েছে, আর সেখান থেকে তান্ত্রিক বইয়ের সেই পোকাগুলো কিলবিল করে বেরোচ্ছে। বাবা চিৎকার করে বলছেন, এখনই না, পূর্ণাঙ্গ উৎসর্গের আগে ওর চেতনা থাকতে হবে, না হলে শয়তান এই বলি গ্রহণ করবে না। আমি যন্ত্রণায় কুকড়ে গিয়ে বাবার দিকে তাকালাম। দেখলাম বাবার গলার কাছে একটা পুরনো তামাটে চাবি ঝুলছে, যা আগে কখনো দেখেনি। আমার মনে হলো এই চাবিটাই হয়তো সব রহস্যের চাবিকাঠি। আমি যখন সেই চাবিটার দিকে হাত বাড়ালাম, বাবা অট্ট হাসি দিয়ে উঠলেন। তার সেই হাসির শব্দে ঘরের আয়নাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাবা বললেন, তুই কি জানিস সাব্বির, এই আলমারিটা কেন আমাদের বংশের পিছু ছাড়ছে না? তোর দাদা এই আলমারিটা এক তান্ত্রিকের কাছ থেকে চুরির মাধ্যমে পেয়েছিলেন। সেই তান্ত্রিক তার নিজের আত্মাকে এই বইয়ের ভেতর বন্দি করে রেখে গেছেন। আমরা কেউই এই বইয়ের মালিক নয়, আমরা সবাই এর শিকার। ঠিক তখন ঘরের কোনায় রাখা সেই আলমারিটা নিজে থেকেই হেঁটে রুমের মাঝখানে চলে এলো। আলমারির ড্রয়ারগুলো একের পর এক খুলতে লাগলো, আর সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো
আমাদের বংশের আগের 3 পুরুষের কঙ্কাল। তারা সবাই একসাথে তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। সেই মন্ত্রের প্রভাবে আমার শরীরের শিরা উপশিরাগুলো চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল। আমি বুঝতে পারলাম শয়তান শুধু আমাদের রক্ত চায় না, সে চায় আমাদের পুরো বংশের পরিচয়টা মুছে দিয়ে এই আলমারির ভেতর চিরতরে বন্দি করতে। হঠাৎ আমি সেই তান্ত্রিকের বইয়ের একটা বিশেষ পাতায় আমার নিজের ছোটবেলার একটা ছবি দেখতে পেলাম। ছবির নিচে রক্ত দিয়ে লেখা ছিল পরবর্তী ধারক। আমি অনুভব করলাম আমার মস্তিষ্কটা যেন কেউ গরম লোহার রড দিয়ে খুঁচিয়ে দিচ্ছে। আমার চোখের সামনে সব লাল হয়ে এলো। আমি দেখলাম মায়েরা রিয়াকে নিয়ে আলমারির ভেতরে এক অনন্ত যন্ত্রণার সাগরে ভাসছে। বাবা আমার দিকে এগিয়ে এলেন সেই তান্ত্রিক বইটা হাতে নিয়ে। তিনি বললেন, সাব্বির, এবার নিজের রক্ত দিয়ে এই শেষ পাতায় সই কর, তাহলে তোর মা আর বোন মুক্তি পাবে। সাদ ভাই, আমি কি তখন জানতাম যে ওটা ছিল শয়তানের শেষ জাল? আমি যখন সই করার জন্য কলমটা হাতে নিলাম, দেখলাম কলমের বদলে ওটা একটা মানুষের হাড়, যা আমার নিজের আঙ্গুল চিরে রক্ত বের করে নেওয়ার জন্য তৈরি হয়ে আছে। সেই হাড়ের কলমটা যখন আমার আঙ্গুলের ডগায় বসিয়ে দেওয়া হলো, আমি অনুভব করলাম আমার সমস্ত জীবনী শক্তি যেন শুষে নেওয়া হচ্ছে। এমন এক পর্যায়ে পৌঁছালো যে আমি বুঝতে পারলাম শয়তানের সাথে কোনো চুক্তি আসলে মুক্তির পথ নয়। আমি যখন রক্ত মাখা সেই হাড়ের কলম দিয়ে বইয়ের পাতায় সই করতে যাচ্ছিলাম, ঠিক তখন আলমারির ভেতর থেকে রিয়ার এক করুণ আর্তনাদ ভেসে এলো। সেই আর্তনাদ বাবার পৈশাচিক গলার স্বরকে ছাপিয়ে আমার কানে বাজল। আমি লক্ষ্য করলাম আমি যে বইয়ের পাতায় ছুঁয়াচ্ছি, বাবার চেহারায় এক পৈশাচিক আনন্দ ফুটে উঠছে। কিন্তু হঠাৎ আমার নজর গেল আলমারির পাল্লার ভেতরে থাকা একটা পুরনো ঝাপসা আয়নার দিকে। সেই আয়নায় আমি যা দেখলাম তাতে আমার হাত থেমে গেল। আয়নায় বাবার কোনো কঙ্কালসার রূপ ছিল না, সেখানে দেখা যাচ্ছিল সেই তান্ত্রিককে, যার কথা বাবা একটু আগে বলেছিল। সেই তান্ত্রিকের ছায়া বাবার শরীরের ভেতর বসে আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি বুঝতে পারলাম বাবা আসলে আমাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু তার শরীরটাকে এই শয়তানি শক্তি দখল করে নিয়েছে। আমি সই না করে হঠাৎ কলমটা দিয়ে বাবার গলার সেই তামাটের চাবিটার উপর আঘাত করলাম। সাথে সাথে এক প্রচন্ড বিদ্যুৎ চমকানোর মতো শব্দ হলো এবং পুরো ঘরটা রক্তবর্ণ আলোয় ভরে গেল। বাবারূপী সেই শয়তান এক অমানসিক চিৎকারে পিছিয়ে গেল। বইটা আমার হাত থেকে ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। কিন্তু সাদ ভাই, আসল আতঙ্ক তো তখন শুরু হলো। বইয়ের পাতাগুলো থেকে এবার ধোয়া নয়, বরং শত শত কালো হাত বেরিয়ে মেঝের কাঠ খুঁড়তে শুরু করলো। সেই গর্ত থেকে একটা প্রাচীন কবরস্থান উঠে আসতে লাগলো আমাদের এই 4 দেওয়ালের ভেতরেই। আলমারিটা বড় হতে হতে সিলিং ছুঁয়ে ফেলল এবং তার ভেতর থেকে বেরিয়ে এলো আমার মৃত পূর্বপুরুষদের সেই দীর্ঘ সারি। তাদের সবার মুখে কোনো চোখ নেই, শুধু রক্ত ঝরছে। তারা সবাই বিড়বিড় করে বলছে, আমাদের মুক্ত কর সাব্বির, এই বইটা পড়িয়ে আমাদের মুক্তি দে। কিন্তু বইটা পোড়ানো তো সম্ভব নয়, আমি তো আগেই চেষ্টা করেছি। ঠিক তখন বইয়ের পাতা থেকে সেই শয়তানের জিওবাটা বেরিয়ে আমার পা পেঁচিয়ে ধরল। সে আমাকে টেনে সেই মেঝের গর্তের দিকে নিয়ে যেতে লাগলো। আমি দেখলাম গর্তের নিচে আগুনের লেলিহান শিখা নয়, বরং এক অনন্ত বরফ শীতল অন্ধকার গহ্বর, যেখানে হাজার হাজার আত্মা যন্ত্রণায় ছটফট করছে। আমি যখন প্রায় গর্তের মুখে, তখন দেখলাম আমার মা তার সেই বদলে যাওয়া শরীর নিয়ে এগিয়ে আসছেন। মায়ের হাতে তখন সেই তামাটে চাবিটা, যা আমি বাবার গলা থেকে ছিঁড়ে ফেলেছিলাম। মা চিৎকার করে বললেন, সাব্বির, চাবিটা বইয়ের লকে ঢোকা, এটাই সেই পৈশাচিক জগৎ বন্ধ করার একমাত্র উপায়। সাদ ভাই, আমি যখন চাবিটা নিয়ে বইটার দিকে ঝাঁপ দিলাম, তখন সেই তান্ত্রিক বইটা হঠাৎ একটা জীবন্ত মানুষের হৃৎপিণ্ডের মতো ধক ধক করতে লাগলো। মায়ের সেই চিৎকারে আমার ভেতরে তখন এক অলৌকিক শক্তি কাজ করছিল। ত্যাগের যে সংঘাত শুরু হলো, তা শুনলে আপনার শ্রোতাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। আমি যখন চাবিটা নিয়ে সেই জীবন্ত হৃৎপিণ্ডের মতো ধক ধক করতে থাকা বইটার দিকে ঝাঁপ দিলাম, তখন সেই তান্ত্রিক বইটা থেকে এক অমানসিক আর্তনাদ বের হয়ে এলো। বইয়ের প্রতিটা পাতা থেকে তখন রক্ত উপচে পড়ছে
শয়তান বুঝতে পেরেছিল আমি তার প্রাণ ভোমরা চিনে ফেলেছি। হঠাৎ আলমারির ভেতর থেকে সেই শত শত কালো হাত একসাথে বেরিয়ে এসে আমার চারিপাশ থেকে দেওয়াল তৈরি করে ফেলল। আমি চাবিটা বইয়ে সেই অদৃশ্য লকে ঢোকানোর চেষ্টা করছি, আর ওদিকে সেই কঙ্কালাসার হাতগুলো আমার গায়ের চামড়া খুবলে ছিঁড়ে ফেলছে। ভাই, অসহ্য সেই যন্ত্রণা! আমার মনে হচ্ছিল আমার শরীরের প্রতিটি হাড় মরমর করে ভেঙে যাচ্ছে। ঠিক তখন বাবার সেই পচা শরীরটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এবার তার কণ্ঠে সেই তান্ত্রিকের কর্কশ স্বর নয়, বরং বাবার আসল করুণ কণ্ঠস্বরটা শুনতে পেলাম। বাবা আমার কানে কানে ফিসফিস করে বললেন, সাব্বির, চাবিটা ঘোরালেই এই নরক বন্ধ হবে, কিন্তু তার জন্য তোকেও এই আলমারির ভেতরে থাকতে হবে। তুই কি তোর মা আর বোনকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করতে পারবি? আমি যখন বাবার চোখের দিকে তাকালাম, দেখলাম সেই শূন্য কোটর দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি এক মুহূর্ত দ্বিধা না করে সেই তামাটে চাবিটা বইয়ের ঠিক মাঝখানে বসিয়ে দিলাম। চাবিটা ঘোরানোর সাথে সাথে এক প্রচন্ড বিস্ফোরণে পুরো ঘরটা সাদা আলোয় ভরে গেল। আমি অনুভব করলাম আমার শরীরের উপর থেকে সেই পৈশাচিক হাতগুলো টান শিথিল হয়ে যাচ্ছে। রিয়ার মা সেই সাদা আলোর ভেতর দিয়ে ধীরে ধীরে বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সাদ ভাই, আমার পা দুটো তখনও সেই মেঝের গর্তের ভেতর আটকে আছে। শয়তান তার শেষ শক্তি দিয়ে আমাকে আঁকড়ে ধরেছে। আমি দেখলাম আলমারির পাল্লা দুটো বড় বড় ডানা মেলে আমাকে চাপটে ধরার চেষ্টা করছে। আমি যখন সেই অনন্ত অন্ধকারের ভেতর তলিয়ে যাচ্ছি, তখন দেখলাম মা আর রিয়া জানালার ওপারে দাঁড়িয়ে চিৎকার করছে, কিন্তু তাদের কোনো শব্দ আমি শুনতে পাচ্ছিলাম না। পুরো ঘরটা এখন একটা বিশালাকার আলমারির ভেতর ঢুকে গেছে। আমি বুঝতে পারলাম চাবিটা ঘুরানোর মাধ্যমে আমি মা আর বোনকে মুক্তি দিয়েছি ঠিকই, কিন্তু নিজেকে এই অভিশাপ তান্ত্রিক পাণ্ডুলিপির ভেতরে চিরতরে বন্দি করে ফেলেছি। হঠাৎ সেই তান্ত্রিক বইটা আমার বুকের সাথে লেপ্টে গেল, আর আমি অনুভব করলাম আমার হৃদস্পন্দন আর বইটার ধকধকানির শব্দ এক হয়ে যাচ্ছে। সাদ ভাই, আমি এখন আর মানুষ নই, আমি এখন এক অভিশপ্ত বইয়ের একটা অংশ। সেই সাদা আলোর বিস্ফোরণের পর পুরো জগৎটা যেন এক লৌহমায় বদলে গেল। আমি যখন চাবিটা ঘুরিয়ে সেই অনন্ত অন্ধকারের ভেতর তলিয়ে গেলাম, আমার মনে হলো আমার শরীরটা হাজার হাজার কাচের টুকরোয় পরিণত হয়ে চুরমার হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো আমি মারা গেলাম না। যখন চোখ খুললাম, দেখলাম আমি আমাদের সেই পুরনো শোবার ঘরের মেঝের উপর পড়ে আছি। ঘরটা একদম শান্ত। ভোরের আলো জানালা দিয়ে এসে আমার মুখে পড়ছে। রিয়া আর মা পাশে পড়ে আছেন। তারা জীবিত, কিন্তু অঘোর ঘুমে আচ্ছন্ন। আমি যখন হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম, দেখলাম সেই বিশালাকার আলমারিটা নেই। মেঝেতে কোনো গর্ত নেই, এমনকি সেই তান্ত্রিক বইটারও কোনো চিহ্ন নেই। আমি স্থির নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুমের আয়নার সামনে দাঁড়ালাম, কিন্তু আয়নার দিকে তাকাতেই আমার কলিজাটা যেন গলায় উঠে এলো। আয়নায় আমার কোনো প্রতিফলন নেই। আমি আমি হাত নাড়াচ্ছি, কিন্তু আয়নাটা কেবল পিছনের শূন্য দেওয়ালটা দেখাচ্ছে। হঠাৎ আমি আমার বুকের বাঁ পাশে এক অসহ্য চিনচিনে ব্যথা অনুভব করলাম। আমি আমার জামাটা সরিয়ে দেখলাম আমার হৃৎপিণ্ডের ঠিক উপরের চামড়াটা কুঁচকে একদম সেই পুরনো সেগুন কাঠের আলমারির পাল্লার মতো হয়ে গেছে, আর তার ঠিক মাঝখানে সেই তামাটে চাবিটা ঢোকানোর মতো একটা ছোট্ট ছিদ্র। সাদ ভাই, তখনই আমার ঘরের কোণে সেই পুরনো চেনা ভ্যাপসা পচা গন্ধটা আবার ফিরে এলো। আমি কানে শুনতে পেলাম বাবা সেই ফিসফিসানি গলা, সাব্বির, তুই বইটার আলমারিটাকে ধ্বংস করতে পারিসনি রে। ওগুলো এখন তো শরীরের ভেতরেই ঘর বেঁধেছে। আজ 1 বছর হতে চলল। আমি খাবার খাই না, জল খাই না, এমনকি আমার ঘুমও আসে না। আমি এক জীবন্ত আলমারি হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। রাত 12টা বাজলেই আমার বুকটা খটখট শব্দে খুলে যেতে চায়, আর আমি অনুভব করি সেই তান্ত্রিক বইয়ের পাতাগুলো আমার পাঁজরের হাড়ের ভেতর নাড়াচাড়া করছে। রিয়ার মা আমাকে চিনতে পারে না। তারা ভাবে আমি কোনো এক মানসিক রোগে আক্রান্ত, কিন্তু আমি জানি আমার ভেতরে সেই শয়তানটা আবার শক্তি সঞ্চয় করছে। সে এখন আমার মাধ্যমে নতুন কোনো আলমারি খুঁজছে, নতুন কোনো শিকার খুঁজছে। সাদ ভাই, এই ইমেলটা আমি যখন লিখছি,
তখন আমার বুক থেকে সেই পৈশাচিক নীলাভ ধোঁয়া বের হতে শুরু করেছে। আমি জানি না আমি জানি না কাল সকালে আমি মানুষ হিসাবে জেগে উঠব কিনা। হয়তো কাল থেকে আমি নিজেই একটা আসবাব হয়ে এই ঘরে দাঁড়িয়ে থাকব। আর এই ছিল আমার ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই পড়ে শোনাবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আ খুব হৃদয় বিদারক একটা ঘটনা আপনি আমাদেরকে পাঠিয়েছেন। যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে সত্যিই এটা খুব একটা মর্মান্তিক বিষয় এবং সেই সাথে খুব কষ্টদায়ক একটা বিষয়। আমি অবশ্যই দোয়া করব আপনি এই বিপদ কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। সাব্বিরের এই কাহিনীটা শুনে স্টুডিওর ভিতরেই যেন এক ধরনের শীতল স্রোত বয়ে গেল। আসলে আমরা যাকে সাধারণ আসবাব মনে করি তার পেছনে কত যুগের ইতিহাস লুকিয়ে থাকতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। সাব্বির এখন কোথায় আছে বা সে কি আসলেও কোনো আলমারিতে পরিণত হয়েছে তা হয়তো রহস্যই থেকে যাবে। আপনাদের জীবনেও যদি এমন কোনো আদিভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তবে দেরি না করে আমাদেরকে মেইল করুন। আপনার পাঠানো সত্য কাহিনী হতে পারে আর আমাদের আগামী সপ্তাহের মূল আকর্ষণ। আমাদের মেল করার ঠিকানা horrorstoryfm22@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, HORRORYFM22@gmail.com। এবং আরো সহজ করে দেবার জন্য আমাদের এই ইমেলটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি কিন্তু চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ইমেলে আমাদেরকে ঘটনাগুলো পাঠাতে পারেন। তো বন্ধুরা, এবার চলুন আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। আশা করছি সে ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন আর সবসময় ভালো থাকেন সেই প্রত্যাশাই করছি। আজ এমন একটা ঘটনা পড়ে শোনাবো যে ঘটনাটি আপনাকে শিহরিত করে তুলবে। অবশ্যই পরি রিলেটেড ঘটনা আপনাদের সবার মন কাড়ে। আজ আমি ঠিক সেই পরি রিলেটেড ঘটনাই আপনাদেরকে শোনাতে চলেছি। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনার মূল অংশে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই। আমি নাইম, কিশোরগঞ্জের এক গ্রাম থেকে লিখছি। অনেকদিন ধরে ভাবছিলাম এই ঘটনাটি শেয়ার করব কিনা। ভাবতে ভাবতে আজকে লিখেই ফেললাম। এই ঘটনাটা শুধু ভয়ের না, এটা ভালোবাসারও। কিন্তু সেই ভালোবাসা ছিল মানুষ আর পরীর মধ্যে। আমি তখন কলেজে পড়ি, বয়স প্রায় 20। স্বভাব একটু একা একা। রাতে ছাদে বসে আকাশ দেখা, গান শোনা আর নিজের মতো ভাবা, এগুলোই ছিল আমার অভ্যাস। আমাদের বাড়ির পেছনে একটা পুরনো আম গাছ ছিল। গাছটা অনেক বড়, ডালপালা ছাড়ানো আর সব সময় অদ্ভুত চুপচাপ। গ্রামের বয়স্করা বলতেন সূর্য ডোবার পর ওই গাছের নিচে না যেতে, কিন্তু আমি এসব কথা বিশ্বাস করতাম না। একদিন পূর্ণিমার রাত, আকাশে গোল চাঁদ, চারিপাশে রূপালী আলো। আমি ছাদে বসেছিলাম। হঠাৎ নিচে আম গাছের দিকে তাকিয়ে দেখি সাদা পোশাক পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো পাশের বাড়ির কেউ, কিন্তু একটু পর বুঝলাম বিষয়টা স্বাভাবিক না, কারণ সে একদম স্থির দাঁড়িয়ে আছে আর তার চারিপাশে যেন হালকা আলো ছড়িয়ে আছে। আমি নিচে নামলাম। বুকের ভেতর কাঁপন ছিল, কিন্তু কৌতূহল বেশি ছিল। গাছের কাছে যেতেই দেখি কেউ নেই, চারিপাশে শুধু বাতাস। কিন্তু বাতাসে একটা মিষ্টি গন্ধ ছিল, যেন ফুলের। কিন্তু আমাদের উঠোনে সেরকম কোনো ফুল ছিল না। সেই রাতেই স্বপ্ন দেখলাম আমি আবার সেই আম গাছের নিচে দাঁড়িয়ে, আর সে আমার সামনে। এবার পরিষ্কার, অস্বাভাবিক সুন্দর মুখ, চোখ দুটো গভীর আর উজ্জ্বল। সে মৃদু হাসল, বলল, তুমি আমাকে দেখেছো? আমার ঘুম ভাঙলে দেখলাম আমার শরীর ঘামে ভিজে গেছে। আমি নিজেকে বোঝালাম এটা শুধু স্বপ্ন, কিন্তু পরের রাতেও সে এলো। এবার স্বপ্নে না, বাস্তবে। আমি উঠোনে বের হয়েছিলাম। গাছের নিচে দাঁড়িয়ে সে চাঁদের আলোয় তার চুল। আমি উঠোনে বের হয়েছিলাম, গাছের নিচে দাঁড়িয়ে সে
চাঁদের আলোয় তার চুল ঝলমল করছে। সে এগিয়ে এলো, কিন্তু তার পায়ের শব্দ নেই। মনে হচ্ছিল সে মাটিতে পুরোপুরি ভর দিয়ে হাঁটছে না। সে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। গলা আমার গলা শুকিয়ে গেছিল, তবু জিজ্ঞাসা করলাম, "আ, কে তুমি?" সে কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আমি মানুষ নই, আমি এই গাছের বাসিন্দা, আমি পড়ি। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি পালাতে পারতাম, কিন্তু পালালাম না। কেন জানি তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। সে বলল, অনেক বছর ধরে আমি এখানে আছি, মানুষের জীবন দেখি, কিন্তু তাদের কাছে যেতে পারি না। তুমিই প্রথম যে আমাকে দেখে ভয় পাওনি। আমি বুঝতে পারছিলাম না এটা বাস্তব নাকি স্বপ্নের বাড়তি অংশ, কিন্তু তার কণ্ঠ আর উপস্থিতি সবকিছু এত স্পষ্ট ছিল যে অস্বীকার করার উপায় নেই। এরপর থেকে সে প্রায় প্রতি রাতে আসতে শুরু করলো, কখনো গাছের নিচে, কখনো আমার স্বপ্নে। সে গ্রামের গল্প জানতে চাইতো, মানুষের হাসি কান্না নিয়ে প্রশ্ন করত, কখনো বলতো সে মানুষের জীবন খুব কাছ থেকে দেখতে চায়। ধীরে ধীরে আমাদের কথা বাড়তে লাগলো। আমি তার জন্য অপেক্ষা করতাম। সে এলে সময় কেমন দ্রুত চলে যেত। তার হাসি আমার মাথার ভেতর ঘুরত। এক রাতে সে হঠাৎ বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ, করি তো। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি যদি মানুষ হতাম, তুমি কি আমাকে বিয়ে করতে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। ভেবেছিলাম সে মজা করছে, কিন্তু তার চোখে মজা ছিল না, ছিল গভীর এক আকাঙ্ক্ষা। আমি বললাম, তুমি তো মানুষ না। সে ধীরে ধীরে আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখে চাঁদের আলো পড়ছিল। সে ফিসফিস করে বলল, মানুষ হওয়া অসম্ভব না, কিন্তু তার জন্য মূল্য দিতে হয়। ঠিক তখনই হঠাৎ বাতাস থেমে গেল। আম গাছের সব পাতা একসাথে কেঁপে উঠল। আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বলল, আমি মানুষ হতে পারি তোমার জন্য, কিন্তু তার মূল্য তোমাকেও দিতে হবে। তার কণ্ঠে এমন এক সুর ছিল যেখানে ভালোবাসা আর বিপদের রেখা আলাদা করা যাচ্ছিল না। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, এটা শুধু প্রেমের শুরু না, এটার ভেতরে এমন কিছু আছে যেটা আমার জীবন পুরো বদলে দেবে। সেই রাতেই আমি প্রথমবার বুঝলাম ভালোবাসা আর ভয় একসাথে থাকতে পারে। তার চোখে তখন অদ্ভুত এক গভীরতা ছিল। সে আমার দিকে তাকিয়েছিল, যেন আমার ভেতরে সব কথা পড়ে ফেলেছে। আমি কিছু বলছিলাম না, কিন্তু সে জানতো আমি দ্বিধায় আছি। সে ধীরে ধীরে বলল, মানুষ হতে হলে আমাকে আমার জগৎ ছাড়তে হবে, আর তোমাকে ছাড়তে হবে ভরসা। আমি বুঝতে পারলাম না, জিজ্ঞাসা করলাম, "আব কোন ভরসা?" সে আমার বুকে হাত রাখলো। তার হাত ঠান্ডা না, বরং উষ্ণ, কিন্তু সেই স্পর্শে বুকের ভেতর কেমন ফাঁকা লাগছিল। সে বলল, যে নাম তুমি বিপদে ডাকো, সেই নাম ভুলতে হবে। আমার বুক ধক করে উঠল। আমি বুঝলাম সে কি বলতে চাইছে। আমি একটু পিছিয়ে গেলাম, বললাম, না, সেটা কখনো সম্ভব না। সে হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল। বলল, তাই বলছিলাম মূল্য আছে। তারপর সে কয়েকদিন আসেনি। আমি অদ্ভুত শূন্যতায় ভুগতে লাগলাম। রাতে ঘুম আসতো না। আম গাছের দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো সে কোথাও কাছেই আছে, কিন্তু নিজেকে দেখাচ্ছে না। 5 দিন পর সে আবার এলো, কিন্তু এবার তার চেহারা আগের মতো উজ্জ্বল না। মুখে ক্লান্তি, চোখে ছায়া। সে বলল, তারা জেনে গেছে। আমি বললাম, কারা? সে ধীরে বলল, আমাদের জগতেরা, মানুষের প্রতি আকর্ষিত তাদের নিয়মের বিরুদ্ধে। আমার ভেতরে অস্বস্তি বাড়তে লাগলো। সে বলল, আমাকে ডাকা হয়েছে, সিদ্ধান্ত নিতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কি সিদ্ধান্ত? সে আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আমি যদি তোমাকে বেছে নেই, আমাকে মানুষের দেহ নিতে হবে, আর সেই দেহ থাকবে সীমিত সময়ের জন্য। সেই সময়ের ভেতরে যদি তুমি আমাকে বিয়ে করো, আমি স্থায়ী হব, না হলে আমি হারিয়ে যাব। আমি অবাক হয়ে গেলাম, বললাম, এটা কি রকম শর্ত? সে বলল, মানুষের ভালোবাসা পরীক্ষা ছাড়া সম্পূর্ণ হয় না, আর আমাদের জগতে নিয়ম ছাড়া কিছুই হয় না। আমি তখনও পুরো বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তার চোখের ভেতরের যন্ত্রণা সত্যি ছিল। সে বলল, পূর্ণিমার রাতে আমি মানুষ রূপে আসব, তখন সবাই আমাকে মানুষ হিসাবেই দেখবে। তোমার পরিবার, তোমার গ্রাম, কেউ সন্দেহ করবে না। কিন্তু বিয়ে হতে হবে 7 রাতের মধ্যেই। আমার মাথা ঘুরে গেল। 7 রাত? এত তাড়াতাড়ি? আমি বললাম, এটা অসম্ভব। পরিবার, সমাজ রাজি হবে না। সে আমার কথা কেটে নিয়ে বলল, ভালোবাসা সহজ হলে মূল্য লাগতো না। তারপর সে ধীরে ধীরে পৌঁছাতে লাগলো। যাবার আগে বলল, ভাবো,
কারণ একবার সিদ্ধান্ত নিলে ফিরে আসা যাবে না। সেই রাতের পর থেকে আমার জীবন অস্থির হয়ে গেল। দিনে কলেজে বসে থাকি, কিন্তু মাথায় শুধু তার কথা। রাতে উঠোনে দাঁড়িয়ে থাকি, যদি সে আসে। পূর্ণিমা এগিয়ে আসছিল, আর আমার ভেতরে দ্বন্দ্ব বাড়ছিল। একদিন অদ্ভুত এক টান তার একদিকে অদ্ভুত এক টান তার দিকে, অন্যদিকে অজানা ভয় কোনো ভুল পথে পা বাড়ানোর। পূর্ণিমার আগের পূর্ণিমার আগের রাত হঠাৎ আম গাছের নিচে আলো জ্বলে উঠল, আগের চেয়ে উজ্জ্বল। আমি দৌড়ে গেলাম। সে দাঁড়িয়ে, কিন্তু আজ তার চোখে অদ্ভুত তীব্রতা। সে বলল, সময় শেষ। আর তখনই প্রথমবার আমি অনুভব করলাম, আমাদের ভালোবাসা শুধু আমাদের দুজনের না, আরো কেউ তাকিয়ে আছে আমাদের উপর। আমি হঠাৎ অনুভব করলাম চারিপাশের বাতাস ভারী হয়ে গেছে। আম গাছের ডালগুলো একসাথে কাঁপতে লাগলো, কিন্তু বাতাস ছিল না। গাছের উপরে অন্ধকার যেন একটু ঘন হয়ে উঠল। সে আমার হাত চেপে ধরল, তার হাত কাঁপছিল। সে খুব নিচু গলায় বলল, ওরা দেখছে, আমি নিয়ত ভেঙেছি। আমি উপরে তাকালাম। গাছের পাতার ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছিল, কিন্তু সেই আকাশে চাঁদের আলো ছাড়া আর কিছুই ছিল না। তবু মনে হচ্ছিল কেউ আছে, অদৃশ্য, ঠান্ডা, নজর রাখছে। সে বলল, আজ সিদ্ধান্ত নিতে হবে। পূর্ণিমা উঠলে আমি মানুষের দেহ নেব, কিন্তু সেই দেহ দুর্বল হবে। 7 রাতের মধ্যে যদি তুমি আমাকে বিয়ে না করো, আমি ধীরে ধীরে মুছে যাব। আর যদি বিয়ে করো। সে থেমে গেল। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি তোমার পৃথিবীতে বেঁচে থাকব, কিন্তু আমার জগৎ আমাকে শত্রু মনে করবে। আমার মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। এটা কি ভালোবাসা না ফাঁদ? ঠিক তখনই গাছের উপরে একটা অদ্ভুত শব্দ হলো, যেন শুকনো ডাল ভাঙছে। কিন্তু ডাল পড়ল না, বরং একটা চাপা গর্জনের মতো শব্দ বাতাসে মিলিয়ে গেল। সে আমার আরো কাছে এসে দাঁড়ালো, বলল, ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দিব না। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। তার চোখে তখন এক অদ্ভুত আকুতি, মানুষের মতো, খুব মানুষের মতো। পূর্ণিমার চাঁদ উঠতে শুরু করলো, আলো বাড়তে লাগলো। তার শরীরের চারিপাশে হালকা আভা তীব্র হয়ে উঠল। সে আমার হাত ছেড়ে দুপা পেছনে গেল, চোখ বন্ধ করলো। হঠাৎ চারিপাশ নিস্তব্ধ। ঝিঝি পোকার শব্দ থেমে গেল, দূরের কুকুরের ডাকও থেমে গেল, যেন পুরো পৃথিবী শ্বাস আটকে আছে। তার শরীর কাঁপতে লাগলো। আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর তার জায়গায় দাঁড়িয়ে রইল এক সাধারণ মেয়ে, সাদা শাড়ি পরা, চুল খোলা, নিঃশ্বাস নিচ্ছে দ্রুত। আমি স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম। সে চোখ খুলল। এবার তার চোখে আগের মতো সেই অতিরিক্ত উজ্জ্বলতা নেই, মানুষের চোখ, ভেজা, কাপা। সে ফিসফিস করে বলল, এখন আমি মানুষ, কিন্তু সময় শুরু হয়ে গেছে। আমার বুক ধড়ফড় করছিল। আমি বললাম, তোমার নাম? সে মৃদু হাসল, বলল, এবার সে সত্যি মানুষ। কিন্তু তার হাত ছুঁয়ে বুঝলাম, এবার সে সত্যি মানুষ। শরীর উষ্ণ, হৃদস্পন্দন আছে। সেই রাতেই আমি তাকে বাড়ির ভেতরে আনতে পারিনি। তাকে পাশের এক পরিত্যক্ত ঘরে রাখলাম। ভোর হলে গ্রামের এক দুঃসম্পর্কের আত্মীয়ের মেয়ে হিসাবে পরিচয় দেবার পরিকল্পনা করলাম। কিন্তু ভোরের আগে শেষবার যখন আমি তাকে দেখতে গেলাম, সে দরজার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আমি বললাম, কি দেখছো? সে ধীরে বলল, ওরা এখনো দেখছে। আমি আকাশের দিকে তাকালাম, কিছুই নেই, কিন্তু তার চোখে এমন এক ভয় দেখলাম যেটা আগে কখনো দেখিনি। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, সে মানুষ হয়েছে ঠিকই, কিন্তু তার জগৎ তাকে ছেড়ে দেয়নি। আর আমাদের 7 রাতের গণনা শুরু হয়ে গেছে। প্রথম রাতটা কেটে গেল অদ্ভুত শান্তিতে। ভোর হলে আমি তাকে নিয়ে বাড়ির পেছনের পুরনো স্টোর রুমে রাখলাম। মাকে বললাম, দুঃসম্পর্কের এক আত্মীয়ের মেয়ে, কয়েকদিন থাকবে। মা সন্দেহ করেননি। সে খুব স্বাভাবিকভাবেই কথা বলছিল, মানুষের মতোই লজ্জা পাচ্ছিল। আমি ওর নাম দিলাম মেহরিন। নামটি শুনে সে একটু হেসেছিল, বলেছিল, মানুষের নামের ভেতর একটা উষ্ণতা আছে। দিনের বেলায় তাকে একেবারেই সাধারণ লাগতো। রান্নাঘরে মাকে সাহায্য করছে, ছোট ভাইকে গল্প শোনাচ্ছে, উঠোনে বসে চুল শুকাচ্ছে। কিন্তু মাঝে মাঝে হঠাৎ থেমে যেত, দূরে তাকিয়ে থাকতো, যেন কারো কথা শুনছে। আমি জিজ্ঞাসা করলে বলতো, কিছু না। দ্বিতীয় রাতেই সে আমার সঙ্গে আম গাছের নিচে বসেছিল। চাঁদ তখন অর্ধেক। সে বলল, মানুষের জীবন অদ্ভুত, তোমরা খুব সহজে হাসো, খুব সহজে কাঁদো। আমি বললাম, তুমি কি অনুতপ্ত? সে মাথা নাড়ল, বলল, না,
কিন্তু সময় দ্রুত চলেছে। আমি অনুভব করছিলাম আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। তার হাসি, তার প্রশ্ন, মানুষের জগৎ নিয়ে তার বিস্ময়, সবকিছু আমাকে টানছিল। তৃতীয় রাত থেকে অস্বাভাবিক কিছু শুরু হলো। সেই রাতে হঠাৎ সে মাঝরাতে ঘুম থেকে উঠে বসে পড়ল। তার নিঃশ্বাস দ্রুত, চোখ খোলা, কিন্তু যেন কিচ্ছু দেখছে না। আমি ডাকলাম, মেহরিন। সে ধীরে বলল, ওরা এসেছে। আমার বুক কেঁপে উঠল। কারা? সে জানালার দিকে ইশারা করল। আমি বাহিরে তাকালাম। উঠোনে কেউ নেই, কিন্তু বাতাস ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। সে বলল, ওরা চায় আমি ফিরে যাই। মানুষ হয়ে থাকা তাদের নিয়মের বাহিরে। আমি বললাম, তুমি তো এখন মানুষ। সে আমার দিকে তাকালো। সেই চোখে তখন অদ্ভুত ঝিলিক। বলল, আমি অর্ধেক। যতক্ষণ না বিয়ে হয় আমি সম্পূর্ণ না। চতুর্থ রাত। আমাদের বাড়ির গরু হঠাৎ ছটফট করতে শুরু করলো। মুরগিরা ডানা ঝাপটাতে লাগলো। মা বলল, নজর লেগেছে মনে হয়, কিন্তু আমি জানতাম এটা নজর না। সেই রাতে আম গাছের ডাল ভেঙে পড়ল। কোনো ঝড় ছিল না, তবু মোটা ডালটা মাটিতে পড়ে দুভাগ হয়ে গেল। মেহরিন স্থির হয়ে দাঁড়িয়েছিল। বলল, ওরা সতর্ক করছে। আমি বললাম, কিসের? সে ধীরে বলল, তুমি যদি পিছিয়ে যাও আমাকে নিয়ে যাবে, আর যদি এগিয়ে যাও। সে থেমে গেল। আমি বললাম, তাহলে? সে আমার হাত ধরল। তার হাত কাঁপছিল। বলল, তাহলে ওরা তোমাকে ছাড়বে না। আমার ভেতরে তখন দ্বন্দ্ব, ভালোবাসা, ভয়, পরিবার, সমাজ, সব একসাথে। পঞ্চম রাতের আগে গ্রামের এক বৃদ্ধ আমাকে ডেকে বললেন, তোমাদের বাড়িতে নতুন মেয়ে এসেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তার ছায়া দেখেছ? আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কি হয়েছে? তিনি বললেন, আজ বিকালে দেখলাম রোদ ছিল পশ্চিমে, কিন্তু তার ছায়া পড়ছিল উত্তরে। আমি হাসার চেষ্টা করলাম। বললাম, আপনি ভুল দেখেছেন। কিন্তু সেই সন্ধ্যায় আমি মেহরিনের পাশে দাঁড়ালাম। ইচ্ছা করে মাটিতে তাকালাম। আমার ছায়া স্বাভাবিক, তার ছায়া আমার থেকে 1 সেকেন্ড দেরিতে নড়ছে। আমি ধীরে বললাম, তুমি কি টের পাচ্ছ? সে মাথা নিচু করে বলল, সময় শেষের দিকে। আমি বুঝলাম ভালোবাসা এখন আর শুধু দুজনের না, এটা পরীক্ষা হয়ে গেছে। আর সামনে যে রাত আসছে, সেই রাতেই হয়তো সবকিছুর মোড় ঘুরবে। ষষ্ঠ রাতের আগের দিন থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করলো। মা হঠাৎ করে মেহরিনকে নিয়ে অকারণে চিন্তিত হয়ে পড়লেন। বললেন, মেয়েটার চোখে কেমন অদ্ভুত শূন্যতা, ঠিক মানুষের মতো লাগে না। আমি বিষয়টা হেসে উড়িয়ে দিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি নিজে অস্বস্তি টের পাচ্ছিলাম। সন্ধ্যার পর গ্রামের দুজন মানুষ এসে আমাকে আলাদা করে বলল, ওই মেয়েটাকে রাতের বেলা উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, একা কারো সঙ্গে কথা বলছিল। আমি জানতাম তারা কাকে বোঝাচ্ছে। সেই রাতে আমি নিজেই জেগে রইলাম। ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁল, মেহরিন হঠাৎ উঠে দাঁড়ালো। সে জানালার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। আমি বললাম, কি হয়েছে? সে খুব আস্তে বলল, ওরা বলছে শেষ সুযোগ। হঠাৎ ঘরের ভেতরে বাতাস ঘুরতে শুরু করলো। দরজা বন্ধ, জানালা বন্ধ, তবুও ঠান্ডা বাতাস। প্রদীপের আলো কাঁপতে লাগলো। সে আমার হাত ধরে বলল, আগামী রাতের আগে যদি সিদ্ধান্ত না নাও আমাকে টেনে নিয়ে যাবে, আর যদি বিয়ে করো। সে বাক্য শেষ করল না। আমি বললাম, আমি করব, কালই করব, যা হয় হবে। তার চোখে পানি চলে এলো। প্রথমবার আমি তাকে কাঁদতে দেখলাম। কিন্তু ঠিক তখনই উঠোন থেকে বিকট শব্দ এলো। আমরা দৌড়ে বাহিরে গেলাম। আম গাছের অর্ধেক ডাল যেন নিজের থেকে চিরে পড়ছে, মাটিতে পড়ে কাঁপছে। মেহরিন স্থির হয়ে গেল। বলল, ওরা রাগান্বিত। আমি বললাম, আমি কাউকে ভয় পাই না। সে ধীরে মাথা নাড়ল। বলল, তুমি মানুষ, তোমাদের শক্তি বিশ্বাসে, কিন্তু আমাদের শক্তির নিয়মে। ষষ্ঠ রাত। আমি স্থানীয় কাজী ডেকে আনার ব্যবস্থা করলাম। পরিবারকে বোঝালাম দ্রুত বিয়ে করা দরকার। সবাই রাজি না হলেও পরিস্থিতি এমন হয়ে উঠেছিল যে কেউ বাধা দিল না। কিন্তু কাজী সাহেব যখন বাড়িতে এলেন, উঠোনে পা রাখতেই থেমে গেলেন। বললেন, এখানে অদ্ভুত ঠান্ডা। আমি হাসলাম, বললাম, রাত তো। কিন্তু তখন গ্রীষ্মকাল। নিকাহ পড়ার মুহূর্তে বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করলো। আকাশে মেঘ নেই, তবু বিদ্যুতের মতো আলো ঝলসে উঠল। মেহরিন আমার দিকে তাকিয়েছিল। তার চোখে তখন ভয় আর ভালোবাসা একসাথে। কাজী সাহেব যখন কবুল বলাতে যাচ্ছেন, ঠিক তখনই উঠোনের চারিপাশের ছায়া ঘন হয়ে উঠল। আম গাছের অবশিষ্ট ডালগুলো একসাথে দুলতে লাগলো। মেহরিন মেহরিন হঠাৎ কেঁপে উঠল। তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে ফিস ফিস করে বলল, ওরা এসেছে। আমি তার হাত শক্ত করে ধরলাম। বললাম, আমি আছি।
ঠিক তখনই উঠোনের মাঝখানে এক ঝলক সাদা আলো দেখা গেল, কিন্তু সেটা চাঁদের আলো না, সেটা যেন অন্য কোথাও থেকে আসা। মেহরিন চিৎকার করল না, বরং চোখ বন্ধ করল, ঠোঁট কাঁপছিল। আমি বুঝলাম এই মুহূর্তটাই নির্ধারণ করবে সে মানুষ থাকবে নাকি হারিয়ে যাবে। আর বাতাসের ভেতর তখন এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো, ভালোবাসা নিয়ম ভাঙে না, নিয়ম ভালোবাসাকে ভাঙে। নিকাশ শব্দ আটকে গেল, আর সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমাদের বিয়ে শুধু আমাদের না, দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব কাপা গলায় আবার শুরু করলেন। বাতাস তখনও তীব্র, আম গাছের ডালগুলো এমনভাবে দুলছিল যেন ঝড় বইছে, অথচ আকাশে একটু মেঘ নেই। উঠোনের চারিপাশের ছায়া ঘন হয়ে এসেছে, মনে হচ্ছিল অদৃশ্য অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বললেন, বলো কবুল। আমি দৃঢ় গলায় বললাম, কবুল। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে যেন একটা চাপা শব্দ উঠল। উঠোনের ধুলো এক ঝটকায় ঘুরে উঠল। মেহরিন আমার দিকে তাকিয়েছিল, তার চোখে অশ্রু। দ্বিতীয়বার প্রশ্ন করা হলো। সে ধীরে বলল, কবুল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু স্পষ্ট। বাতাস আরো জোরে বইতে লাগলো। উঠোনের এক কোণে রাখা কলস উল্টে গেল। মা চিৎকার করে উঠলেন, কিন্তু কেউ এগোতে পারছিল না, যেন সবাই স্থির হয়ে গেছে। তৃতীয়বার প্রশ্ন করা হলো। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, কবুল। সে চোখ বন্ধ করে রইল। কবুল। শব্দটা শেষ হতেই হঠাৎ সব থেমে গেল। বাতাস বন্ধ, ডাল স্থির, ছায়া মিলিয়ে গেল। উঠোনে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কিছুই ঘটেনি। মেহরিন ধীরে ধীরে চোখ খুলল। আমি প্রথমে মাটির দিকে তাকালাম। তার ছায়া এবার আমার ছায়ার সাথে একসাথে নড়ছে। দেরি নেই, বিচ্যুতি নেই। সে গভীর শ্বাস নিল, বলল, আমি সম্পূর্ণ। ঠিক তখন আম গাছের গুড়ি থেকে হালকা একটা শব্দ এলো, ফাটলের মতো। তারপর গাছটা ধীরে ধীরে কেঁপে উঠল। অনেক বছরের পুরনো কাণ্ডে একটা লম্বা ফাটল তৈরি হলো, যেন ভেতরের কিছু ভেঙে গেছে। মেরিন মাথা নিচু করল, বলল, আমার পথ বন্ধ হলো। আমি বুঝলাম তার জগতের সাথে সংযোগ ছিন্ন হয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশে এক ঝলক আলো দেখা গেল, বিদ্যুতের মতো না, বরং সাদা কোমল আলো। আর বাতাসে একটা চাপা কণ্ঠ মিলিয়ে গেল। ভালোবাসার যখন নিয়ত পরিষ্কার, উঠোনের সবাই যেন হঠাৎ সচেতন হয়ে উঠল। কাজী সাহেব বিস্মিত চোখে আমাদের দিকে তাকালেন, বললেন, এমন বিয়ে আমি জীবনেও দেখিনি। রাতটা আর অস্বাভাবিক কিছু ছাড়া কেটে গেল। পরদিন ভোরে আমি আবার আম গাছের দিকে তাকালাম। গাছটা অর্ধেক শুকিয়ে গেছে, পাতাগুলো ঝরে পড়ছে। মেহরিন আমার পাশে এসে দাঁড়ালো। এবার সে পুরো মানুষ, উষ্ণ শরীর, নিঃশ্বাস স্বাভাবিক, চোখে সেই অদ্ভুত জ্যোতি নেই, বরং মানুষের কোমলতা। সে বলল, আমি আর ওদের দেখতে পাচ্ছি না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি অনুতপ্ত? সে মাথা নাড়ল, বলল, না, এখন আমি শুধু তোমার পৃথিবী। দিনগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। গ্রামের মানুষ প্রথমে ফিসফিস করলেও পরে সব মেনে নিল। আম গাছটা কয়েক মাসের মধ্যে পুরো শুকিয়ে গেল, কেটে ফেলা হলো। আর কোনো অদ্ভুত ছায়া দেখা গেল না, কোনো অস্বাভাবিক বাতাস না। রাতে কুকুর স্বাভাবিকভাবে ডাকত, ঝিঝি পোকার শব্দ ফিরেছিল। মেহরিন মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে চুপ করে থাকতো। আমি বুঝতাম সে তার পুরনো জগতের কথা মনে করছে, কিন্তু তার চোখে আর ভয় নেই, শুধু শান্তি। আজ অনেক বছর পেরিয়ে গেছে, আমাদের সংসার আছে, সন্তান আছে। সে পুরোপুরি মানুষ হয়ে গেছে। কখনো কখনো পূর্ণিমার রাতে আমি তার চোখে এক ঝলক পুরনো আলো দেখি, কিন্তু কিন্তু সেটা আর ভয়ের না, সেটা ভালোবাসার স্মৃতি। আমি আজও জানি না সে কিভাবে নিয়ম ভেঙেছিল, কিন্তু একটা জিনিস বুঝি, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে দুই জগতের মাঝেও একটা ঘর বানানো যায়। তো এই ছিল আমাদের আজকের ঘটনাটি। বন্ধুরা, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি চান পরবর্তী এপিসোডে আপনার ঘটনা আমরা শেয়ার করি, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার ঘটনাটি আমাদেরকে পাঠাতে পারেন। বন্ধুরা, পরিশেষে একটা কথা বলতে চাই, ভালোবাসা আমরা অনেকভাবে দেখি, মানুষে মানুষে, স্বপ্নে, রূপকথায়। কিন্তু আজ যে ঘটনাটা শুনলেন, সেখানে ভালোবাসা দাঁড়িয়েছিল দুই জগতের মাঝে, একদিকে নিয়ম, অন্যদিকে হৃদয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না কোনটা বাস্তব আর কোনটা অলৌকিক, কিন্তু একটা জিনিস কিন্তু পরিষ্কার,
ভালোবাসা যদি স্বার্থহীন হয়, নিয়ত যদি পরিষ্কার হয়, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তবে সব গল্প এমনভাবে শেষ হয় না। প্রতিটা সিদ্ধান্তের একটা মূল্য থাকে, আর অজানা জগতে পা বাড়ানোর আগে হাজারবার ভাবা দরকার। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই মতামত জানাবেন। ভালো না লাগলেও জানাবেন, কারণ আপনাদের ভালো না লাগার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী এপিসোডগুলো সাজাবো। তো বন্ধুরা, এবার চলুন আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। আশা করছি সে ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি তানসিক। বিষয় হচ্ছে, আজকে আপনার সাথে আমি যে ঘটনা শেয়ার করব সেটা প্রায় 7 থেকে 8 বছর আগের। তখন আমি আরও অনেক ছোট। আর এই ঘটনা 7-8 বছর আগে যে ঘটনাগুলো ঘটতো, এই ঘটনাগুলো প্রায় এখনও আমার সাথে প্রায়ই ঘটে। দেখা যায় অনেক দিন পর পর বা অনেক মাস গ্যাপ, 1 বছর বা 2 বছর পর পর এখনও ঘটে। তো 7-8 বছর পরে আগের যে ঘটনা, 7-8 বছর আগের যে ঘটনা এমন যে আমাদের বাড়ি হচ্ছে শহরের দিকে, কিন্তু সেটা সদরের মধ্যে পড়ে, তারপরেও একটু গ্রাম সাইডে। তো গ্রাম সাইডের তো আবহাওয়া আমরা সচরাচর সবাই জানি কেমন হয়ে থাকে। খাল বিল থাকে, পুকুর ঘাট থাকে, পুকুর থাকে, যেমন ভৌতিক কিছু পরিবেশ থাকে, গ্রাম্য যেটাকে বলে। তো আমার বাসাটাও ঠিক তেমন জায়গাতেই। তো আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে, আমাদের গ্রামে বেশিরভাগ হচ্ছে আপনার বাড়ি থেকে, মানে যেখানে থাকার স্থান, সেইখান থেকে টয়লেট বলেন, বাথরুম বলেন, সেটা কিন্তু আলাদা থাকে। তো আমাদেরটাও তেমন ছিল যে আমাদের বাড়ি থেকে, আমাদের বাসা থেকে হচ্ছে টয়লেট প্রায় ধরতে গেলে 50 মিটার বা 100 মিটার দূরে। তো সেটা একটু বলা যায় একটু জঙ্গলের দিকেই থাকে, বাঁশের ঝাড় থাকে, যারা চিনেন বাঁশের ঝাড় বা বড় বড় গাছ থাকে। তো এটা বাড়ি থেকে, শৌচালয় যাকে বলে, এটা একটু বাড়ি থেকে দূরে রাখে গ্রামে যারা বসবাস করে। তো আমাদেরটাও সেম তেমনই ছিল। তো আমি যখন, মানে 7-8 বছর আগে, আমি আরও যখন ছোট, প্রায় বলা যায় তখন আমি তো ক্লাস 6 বা না 7-এ পড়ি, এমন হবে। তো বয়সটা মানে বাচ্চা বয়স তখন, কিন্তু সবই বুঝি আমি যা ঘটে। তো আমি প্রায় প্রথমত একটু বলে নেই, ছোটবেলায় যখন আমি মানে জন্মগ্রহণ করি, পৃথিবীতে আসি, তো আমার নাকি একটা হচ্ছে আলাদা, ওই যেটাকে বলে জিনের আচর বা খারাপ অসভ্য, মানে যে আপনার কি বলে এটাকে, অশুভ যে জিনিসগুলো থাকে, যেগুলো ভর করে, হ্যাঁ, প্যারানর্মাল যে জিন জাতীয় যে জিনিসগুলো, এইগুলা মানুষকে আচর করে, মানুষকে বিরক্ত করে। তো ওইরকম নাকি আমার সাথে ঘটছে আগে ছোটবেলায়। তো সেগুলো বলতে পারি না, এগুলো আম্মু আসলে আমাকে তখন বলতো যে তোর সাথে এমন কিছু হইতো, তুই অস্বাভাবিক আচরণ করতি ছোটবেলায়। তো তারপরে আমি যখন বড় হই, ক্লাস 7-8-এ পড়ি, তখন এই ঘটনা ঘটে। আমি আমাদের বাসা থেকে যখন বাথরুম একটু দূরে, আমি যখন রাতে, গভীর রাতে প্রায় 2টা-1টার দিকে, তখন তো বেশি একটা ছোট না, আবার বেশি বড়ও না। তো আমি যখন বাথরুমে যাই, তো ঠিক ওই টাইমটায় আমার আর কি সমস্যা হইতো যে আমি ওয়াশরুমে যাইতাম, টয়লেটে যাইতাম। তো 2টা, 1:30 বা 2:30 এই টাইমে, 3টার আগে মুহূর্ত আর কি। তো যখন যাইতাম, আমি টয়লেটে যাওয়ার পর, তো টয়লেট শেষ করে যখন আমি বের হয়ে যাইতাম, আবার একটা কথা বলি, টয়লেটটা ছিল এক জায়গায়, আমাদের টিউবওয়েল ছিল আরেক জায়গায়। তো আমরা টিউবওয়েল থেকে যখন পানি নিয়ে, বদনা দিয়ে টয়লেটে যাইতাম, টয়লেট থেকে আবার হচ্ছে টিউবওয়েল পারে যাইতাম। তো যখন ওই টয়লেট থেকে বের হয়ে টিউবওয়েলের দিকে যাই, তখন হঠাৎ আমার নাম ধরে ডাকে। আমি মানে প্রথমত সেটা গুরুত্ব দেইনি যে কে ডাকে এত রাতে, মানে কানে নেই না আর কি বিষয়টা। তো দেন আবার যখন একটু টিউবওয়েল পাড়ের দিকে আগায় যাই, সেম ভাবে আমার নাম ধরে আবার ডাকে। আমি তো অবাক হয়ে যাই যে কে ডাকে। তো আমি তখন বুঝতাম না, এটা ফার্স্ট দিন মানে যেটা ঘটে। তো আমি একটু বেঁকে যাই, আমার টয়লেটের দিকে যাই, আবার বদনাটা রেখে টিউবওয়েল পারে রেখে যাওয়ার পরে, তো আমি সহজ সরল মন নিয়ে
যাই যে কে ডাকবে, আমি আবার নিজ থেকে উত্তর দিই কে এত রাত ওইখানে কি, তো ওইখানে কেউ নাই, মানে দুইটা ডাক দেয় আর কি। তারপরে নর্মাল আমি বিষয়টা নিয়ে চলে আসি। দেন তার 4-5 দিন পর আবার একই ঘটনা ঘটে। আমি যখন রাতে উঠি, টয়লেটে যাই, আবার ডাকে সেম ভাবে, মানে ঘটনাটা সেম, আবার ডাকে। তো আমার কাছে তখন একটু ডাউট লাগলো যে আবার আজকে ডাকতেছে। তো ওইখানে ডাউট লাগার পরও আমি একটু অন্য মাইন্ডে নিলাম যে হয়তো আমার কোনো বন্ধু বান্ধব আমাকে ভয় দেখানোর জন্য মজা নিতেছে, বা এরকম হয় না গ্রামে। আমরা আগে হচ্ছে রাতে কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে ওই যে খেলাগুলো খেলতাম, আপনার কানামাসি বউ খেলতাম, এটা আমাদের গ্রামে ভাষায় বলে যে আপনার এলো টিলো, আর হচ্ছে পলান টুক বলি আমরা, যে পলান পলান বলি, এটা খেলতাম। তো আমি ভাবতাম যে তারা হয়তো দুষ্টামি করতেছে। আবারও সেমভাবে আমি সেখানে যাই, যাওয়ার পরে দেখি কেউ নাই। তো আমি একটু ভয়ই পাইলাম যে কেউ নাই, এভাবে ডাকে আবার, বিষয়টা কেমন। তো আমি আবার এটা সকাল হওয়ার পর আমি আর কাউকে শেয়ার করি নাই। প্রায় 1 মাস পর আবার এই ঘটনা, 1 মাস পর আবার সেমভাবেই ডাকে। আমি টয়লেট করে টিউবওয়েল থেকে আসার পথে আবার ডাকতেছে। তো এবার বেশি ভয় পেয়ে গেছি আমি যে আসলে বিষয়টা কি, এভাবে ডাকে কেন। তো আমি এটা পরবর্তীতে আমার আম্মুর সাথে শেয়ার করি। পরে আম্মু আমাকে ছোটবেলার কথা বলে যে আমি আসলে অস্বাভাবিক আচরণ করতাম, আমার উপর কেমন যেন একটা প্যারানরমাল মানে যে বিষয়গুলা এগুলা ভর করতো। তো আমাদের, যেহেতু আমি একজন মুসলিম, আমাদের আসলে তাবিজ কবজ এগুলো আসলে আমার ঠিক না, কিন্তু ওই সময় গ্রামের মহিলারা যারা মুরব্বীরা থাকে তারা আবার করতো কি, ওই একটা কবিরাজ দেখিয়ে আমাকে একটা তাবিজ নিয়ে দিল, আর ডানায় হাতে বেঁধে দিল। তো তারপরে এরকম ঘটনা আর ঘটে না। তারপর এমন আর ঘটনা ঘটে না। আবার 2 বছর পর 2 বছর পর ওই সেম ঘটনা আবার। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আমি তখন 2 বছর পরে তো আমার আরেকটু বয়স বাড়ে, তখন আমি ক্লাস 9 নাকি 10-এ পড়ি। কিন্তু তখন আস্তে আস্তে মানে দেখা যায় কি, আমার বয়সের সাথে সাথে আমার ভয়টাও কেটে যায়, মানে আমি ভয় খুব কম পাই, এগুলা বিষয়ে ভয় কম পাই। যদিও বিশ্বাস করি আমি যে এগুলো কিছু আছে, জিন বলতে কোনো জিনিস এগুলো আমাদের দুনিয়াতে আছে, যেহেতু মানুষ, জিনও আছে, তো এগুলো ভয় কম পাই আমি। তারপরেও থাকে না একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছে বা একটা নীরব জায়গায় আছে, হঠাৎ করে একটা আওয়াজ হলে কিন্তু ভয় পাওয়ার কথা। তো সেম ঘটনা আবার হয় ঢাকে। আমি আবার তখন খুব সাহস নিয়ে আমাদের যে টয়লেট ছিল, টয়লেটের পিছনে যাই, গিয়ে তখন একটু বুক ভরা সাহস নিয়ে যাই যে কে আসলো, কি ঘটনা। আমি একে একে প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি, কে তুমি, বা কি চাও, কেন আমাকে ডাকো। মানে এটা আপনাদের হাস্যকর মনে হতে পারে, কিন্তু আসলে এমনটাই ঘটেছে আমার সাথে, আমি এমনটাই করেছি। মানে অদৃশ্য একটা ছায়ার সাথে আমি কথা বলতেছি যে কি ব্যাপার, তুমি কেন ডাকছো বা কি চাই তোমার। তো কোনো রেসপন্স নাই, এটা তো অস্বাভাবিক কিছু না, আমি কোনো উত্তর পাবো না, কিন্তু একা একা আমি জিজ্ঞাসা করতেছি কি চাও তুমি। তো ওইখানে ওই দিন মানে নিজে রাগ করে, আমার ভাষা এমন ছিল যে আমি রাগান্বিত। তো আবার আসার পরে আমার সাথে এরপরে যে ঘটনাগুলো ঘটে, আমি যখন রাতে ঘুমাই, আমাদের তো হচ্ছে গ্রামের বাড়ি টিনের চাল, তো রাতে যখন ঘুমাই, আমি যে রুমে ঘুমাই সেই রুমের যে চালটা আছে টিনের চাল, সেইখান দিয়ে মানে ওই দিন বলার পর তার কিছুদিন পরে আবার এমন ঘটনা ঘটে। মনে হয় এমন একটা জিনিস যাচ্ছে আমার টিনের চালের উপর দিয়ে, মনে হয় সব ভেঙে দুমড়ে মুচড়ে দিচ্ছে, একটা ঘূর্ণিঝড় যেমন সবকে দুমড়ে মুচড়ে দেয় তেমন। কিন্তু এই শব্দটা শুধু আমি পাচ্ছি, আর কেউ না, না আমার আম্মা, না আমার আব্বা, না আমার ভাই, কেউ না, আশেপাশে মানুষ কেউ না, শুধু আমার কানে আসতেছে। তো আমি ফাল দিয়ে উঠে আমি আব্বুর কাছে যাই। যাওয়ার পরে বলি যে কিসের শব্দ হইলো এটা এমন ভাবে। তা আব্বু বলতেছে, কিসের, তো কোনো কিছু শব্দ হয় না, আমরা তো কিছু শব্দ পাইলাম না, তোমার হয়তো মনের ভুল বা ঘুমের স্বপ্নে কিছু দেখছো। আমি বললাম হতে পারে। তো এইভাবে কন্টিনিউ বেশ কিছুদিন হয় আমার সাথে। আমি এটা অ্যানালাইজ করি যেটা আমার সাথেই হচ্ছে, আর কেউ বুঝতে পারতেছে না। তো আমি আবার আম্মু আব্বার সাথে শেয়ার করি, দেন ওনারা আবার আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গিয়ে তাবিজ দেয়। তো এটা সমাধানে বলতে গেলে এটা সমাধান এখনো হয়নি, মাঝে মধ্যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে থাকে। তো এই ছিল ঘটনা, কিন্তু
মানে এটা কন্টিনিউ আছে আর কি ঘটনাটা। দেখা যাচ্ছে 6 মাস, 1 মাস বা 5 মাস, 1 বছর পর এই ঘটনা হচ্ছে আমার সাথে, কিন্তু এটা সলিউশন আজ পর্যন্ত আসে নাই। তো এই ছিল ঘটনা। তো এই ছিল আমাদের আজকের ঘটনাটি। বন্ধুরা, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি চান পরবর্তী এপিসোডে আপনার ঘটনা আমরা শেয়ার করি, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার ঘটনাটি আমাদেরকে পাঠাতে পারেন। তো বন্ধুরা, এবার চলুন আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। আশা করছি সে ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও একটি ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। তো চলুন আমরা ঘটনায় চলে যাব। যাবার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনার নাম লাশবাহী অ্যাম্বুলেন্স। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি যে ঘটনাটা বলছি এটা আমাকে মেল করে পাঠিয়েছেন এক অ্যাম্বুলেন্স ড্রাইভার। তিনি স্পষ্ট করে লিখেছেন, ভাই, আমি বহু বছর লাশ বহন করছি, দুর্ঘটনা দেখেছি, কান্না শুনেছি, কিন্তু এই রাতটার পর থেকে আমি একা ডিউটি করি না। তার নাম প্রকাশ করতে চাননি, তাই আমি নাম দিচ্ছি সালাম। ঘটনাটা শীতের এক গভীর রাতের। শহরের বড় হসপিটাল থেকে এক মৃতদেহ নিয়ে তাকে 5-25 কিলোমিটার দূরের এক গ্রামে যেতে হয়েছিল। স্ট্রোক করে মারা গেছেন এক মধ্যবয়স্ক লোক। পরিবারের লোকজন আগে চলে গেছে গ্রামের বাড়িতে। অ্যাম্বুলেন্সে ছিল শুধু সালাম আর হসপিটালের এক ওয়ার্ড বয়। রাত তখন প্রায় 12টা পেরিয়েছে। কুয়াশা পড়েছে, রাস্তা প্রায় ফাঁকা। অ্যাম্বুলেন্সের ভেতর সাদা কাপড়ে মোড়া লাশ, স্ট্রেচারে বাঁধা। গাড়ির ভেতরে এক অদ্ভুত গন্ধ, হসপিটালের ঔষধ, স্যানিটাইজার, আর তার ভেতর চাপা ঠান্ডা। সালাম লিখেছিল, ভাই, লাশ নিয়ে গেলে একটা নির্দিষ্ট নীরবতা থাকে, গাড়ির শব্দ ছাড়া আর কিছুই না। কিন্তু সেদিন কেমন যেন লাগছিল। হসপিটাল ছাড়ার কিছুক্ষণ পর ওয়ার্ড বয় ঘুমিয়ে পড়ে। রাস্তা ফাঁকা, কুয়াশার মধ্যে হেডলাইট কেটে কেটে এগোচ্ছে। হঠাৎ সালাম খেয়াল করে রিয়ার ভিউ মিররে যেন স্ট্রেচারের কাপড়টা একটু নড়ল। সে নিজেকে বোঝায় গাড়ির ঝাঁকুনি, কিন্তু কয়েক মিনিট পর আবার মনে হলো যেন ভেতর থেকে কেউ খুব আস্তে নিঃশ্বাস ফেলল। সে রেডিও অন করতে চাইল, কিন্তু সিগন্যাল আসছিল না, শুধু স্ট্যাটিক শব্দ। রাস্তার মাঝামাঝি এসে সে দেখে সামনে এক লোক দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে একটা ব্যাগ। রাত 1:30 হবে। এ সময় কেউ দাঁড়িয়ে থাকে না। লোকটা হাত তুলে ইশারা করল। সালাম প্রথমে থামতে চায়নি, কিন্তু লোকটা রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল। বাধ্য হয়ে ব্রেক করল। জানালা নামাতেই লোকটা শান্ত গলায় বলল, ভাই, সামনে আমার গ্রাম, একটু নামায় দিবেন? সালাম বলল, গাড়িতে লাশ আছে। লোকটা হালকা হাসল, বলল, জানি, সমস্যা নেই। এই কথায় সালামের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সে তো কিছুই বলেনি, লোকটা কিভাবে জানলো? তবু মানুষকে মাঝরাতে ফেলে রাখা যায় না। সে দরজা খুলে লোকটাকে সামনের সিটে বসতে দিল। লোকটার শরীর থেকে অদ্ভুত ঠান্ডা আসছিল। কুয়াশার ভেতরেও তার মুখ স্পষ্ট, চোখ দুটো স্থির। গাড়ি আবার চলতে শুরু করলো। কয়েক মিনিট চুপচাপ থাকার পর লোকটা নিজেই কথা শুরু করলো। বলল, মরার পর মানুষ কি বুঝে জানেন? সালাম হেসে বলল, আমরা তো জানি না ভাই। লোকটা জানালার বাহিরে তাকিয়ে বলল, বোঝে, সবাই কাঁদে, কিন্তু কেউ শোনে না। কথাটা শুনে সালামের গায়ে কাটা দিল। সে রিয়ার ভিউ মিররে তাকালো। পেছনে সাদা কাপড় স্থির, কিন্তু কেন যেন মনে হচ্ছিল ভেতরের ঠান্ডা আরো বেড়ে গেছে। লোকটা আবার বলল, আপনি ভয় পান? সালাম বলল, ডিউটিতে ভয় করলে চলে? লোকটা মৃদু হেসে বলল, আজ ভয় পাবেন। এই কথার পর গাড়ির ভেতর নীরবতা নেমে আসে। ঠিক তখন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে খুব হালকা একটা শব্দ, টক, যেন কেউ কাঠে আঙ্গুল ঢুকলো। সালাম ভাবল ঝাঁকুনি, কিন্তু লোকটা মাথা কাত করে বলল, ও নড়ছে। সালামের হাত স্ট্রাইং এ শক্ত হয়ে গেল। সে পেছনে তাকাতে সাহস করল না।
লোকটা জানালার বাইরে তাকিয়ে আবার বলল, আর একটু সামনে আমার বাড়ি। সালাম জিজ্ঞাসা করল, কোন গ্রাম? লোকটা একটা নাম বলল, ঠিক সেই গ্রাম যেখানে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সালামের বুক ধক করে উঠল। সে বলল, আপনার বাড়ি কোন পাড়ায়? লোকটা ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে অদ্ভুত শূন্যতা। বলল, আপনি পৌঁছালেই দেখবেন। ঠিক তখন রিয়ার ভিউ মিররে সালাম স্পষ্ট দেখল স্ট্রাচারের সাদা কাপড়ের নিচে যেন একটা হাত সামান্য উঠল, খুব সামান্য, আবার স্থির। তার গলা শুকিয়ে গেল। আর সামনের সিটে বসা লোকটা খুব নিচু স্বরে বলল, আমারে ঠিক মতো পৌঁছায়েন। ওই কথাটা শোনার পর তার হাত কাঁপছিল, কিন্তু সে গাড়ি থামায়নি। স্টাইং শক্ত করে ধরে শুধু সামনের দিকে তাকিয়েছিল। রাস্তার দুই পাশে কুয়াশা, মাঝে হেডলাইটের আলো সরু রাস্তা কেটে এগোচ্ছে। সামনের সিটে বসা লোকটা চুপচাপ। তার শরীর থেকে অদ্ভুত ঠান্ডা বেরোচ্ছে, যেন গাড়ির ভেতরে সব উষ্ণতা টেনে নিচ্ছে। কয়েক মিনিট পর সালাম সাহস করে জিজ্ঞাসা করল, আপনার নাম কি ভাই? লোকটা জানালার বাহিরে তাকিয়েই বলল, নাম জেনে কি করবেন? নাম তো মাটির নিচে যায়। কথাটা শুনে সালামের গলা শুকিয়ে গেল। সে রিয়ার ভিউ মিররে আবার তাকালো। সাদা কাফনের নিচে কোনো নড়াচড়া নেই, কিন্তু কেন যেন মনে হচ্ছিল স্ট্রেচারের বেল্ট একটু ঢিলে হয়ে গেছে। সে নিজেকে বোঝালো ভ্রম। ঠিক তখন আবার সেই শব্দ, এবার একটু জোরে, যেন কাঠের উপর আঙ্গুল। ওয়ার্ডবয় পেছনের সিটে ঘুমিয়ে কিচ্ছু টের পায়নি। লোকটা মাথা কাত করে বলল, ও অস্থির হইতাছে। সালামের মুখ ধরফর করতে লাগলো। সে বলল, আপনি কিভাবে জানেন? লোকটা এবার ধীরে তার দিকে তাকালো, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, পলকহীন। বলল, কারণ আমি শুইয়ে আছি। কথাটা বলে সে আবার সামনে তাকালো। সালামের শরীর ঠান্ডা হয়ে গেল। সে জোরে করে হাসার চেষ্টা করল। মজা করছেন নাকি? লোকটা শান্ত স্বরে বলল, মজা না, সময় কম। এই সময় অ্যাম্বুলেন্সের ভেতর হঠাৎ আলো একটু দপ করে উঠল, আবার স্বাভাবিক। রেডিও নিজে থেকেই অন হয়ে স্ট্যাটিক শব্দ করতে লাগলো। সেই শব্দের ভেতর যেন খুব ক্ষীণ একটা দীর্ঘশ্বাস। সালাম রেডিও বন্ধ করতে গেল, কিন্তু সুইচে হাত দিলে যেন ঠান্ডা কিছু স্পর্শ করল। সে হাত সরিয়ে নিল। সামনের লোকটা বলল, ভয় পাইলেন? সালাম জবাব দিল না। রাস্তার সাইনবোর্ডে গ্রামের নাম দেখা গেল, ঠিক সেই নাম যেটা লোকটা বলেছিল। লোকটা বলল, এইখানেই, বায়ে। সালাম বাঁক নিল। সরু গ্রাম রাস্তা, দুপাশে গাছ, কুয়াশা ঘন। গাড়ির ভেতর ঠান্ডা এত বেড়ে গেছে যে তার নিঃশ্বাস ধোয়া হয়ে বেরোচ্ছে। সে আবার রিয়ার ভিউতে তাকালো। এবার স্পষ্ট দেখল কাফনের নিচে মুখের জায়গায় সামান্য উঁচু হয়ে আছে, যেন কেউ মাথা তুলতে চেয়েছিল। তার বুকের ভেতর ধপ করে উঠল। সে সামনের লোকটার দিকে তাকাতে চাইছিল না, কিন্তু লোকটা নিজেই বলল, পৌঁছাইলেন। সামনে একটা টিনের গেট। গাড়ির সামনে কয়েকজন দাঁড়িয়ে, কান্নার শব্দ ভেসে আসছে। সালাম ব্রেক চাপলো, গাড়ি থামলো। সে সামনে সিটের দিকে তাকালো। আশ্চর্য, লোকটা নেই। দরজা খোলার শব্দ হয়নি, কিছুই না। সিট ফাঁকা, কিন্তু সিটের কাপড়ে ভেজা কাদার দাগ। ঠিক তখনই পেছন থেকে ওয়ার্ড বয়ের ঘুম ভাঙল। সে বলল, পৌঁছাইছি? সালাম গলা শুকনো অবস্থায় বলল, হ্যাঁ। সে ধীরে রিয়ার ভিউয়ের মিররে তাকালো। সাদা কাফন স্থির, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন খুব আস্তে ফিসফিস করে বলছে, ঠিক মতো পৌঁছেছেন। সালাম লিখেছিল। গাড়ি থামার পর কয়েক সেকেন্ড সেই স্টাইং ধরে বসেছিল। বুকের ভেতর ধপধপ করছে। সামনের সিট ফাঁকা, দরজা খোলার শব্দ সে শোনেনি। তবু লোকটা নেই, কিন্তু সিটের উপর ভেজা কাদার দাগ স্পষ্ট। সে হাত বাড়িয়ে ছুতে গিয়েও থেমে যায়। ঠিক তখন বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। কয়েকজন লোক দৌড়ে আসে। একজন কাঁদতে কাঁদতে বলে, ভাই, লাশটা আনছেন? সালাম মাথা নাড়ে। ওয়ার্ড বয় পেছনের দরজা খুলে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে, যেন ভেতরে বরফ রাখা ছিল। স্ট্রেচারের বেল্ট খুলতে গিয়ে ওয়ার্ড বয় হকচকিয়ে যায়। বলে, দেখছেন বেল্ট ঢিলা কেন? সালাম চুপ থাকে। সে তো মাঝপথে বেল্ট খোলেনি। তারা লাশ নামায়। সাদা কাফনে মোড়া, শরীর ভারী। বাড়ির লোকজন ঘিরে ধরে কাঁদছে। একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে, ওরে বাড়ি পৌঁছাইস না বাবা। কথাটা শুনে সালামের বুকের ভেতর আবার ঠান্ডা জমে যায়। সে বাড়ির উঠোনে পা রাখতেই তার চোখ পড়ে দরজার পাশে ঝুলনো একটা ছবি। ছবিতে যে মানুষটা,
সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখ স্থির। ঠিক সেই মানুষ যাকে সে রাস্তার মাঝখানে তুলে এনেছিল। তার হাত কাঁপতে শুরু করে। সে পাশের একজনকে জিজ্ঞাসা করে, এই লোকটা? লোকটা কান্নার ভেতর বলে, এই তো আমাদের ভাই, হসপিটালে মারা গেল। সালামের গলা শুকিয়ে যায়। সে ফিসফিস করে বলে, কবে? উত্তর আসে, রাত 12টার আগেই। আপনারা তো তখনই রওনা হয়েছেন। সালামের মাথা ঘুরতে থাকে। সে হিসাব মিলাতে পারে না, কারণ সে লোকটাকে তো মাঝ রাস্তায় তুলেছিল প্রায় 1:30টার সময়। তার চোখ আবার ছবির দিকে যায়। ছবির ঠোঁটে সে একটি মৃদু হাসি। ঠিক তখন পেছন থেকে ওয়ার্ড বয় ডাকে, ভাই একটু আসুন। সালাম পেছনে যায়। স্ট্রেচারের কাফনের এক কোণা সরে গেছে, ভেতরের মুখটা দেখা যাচ্ছে। সালাম জমে যায়। মৃত মানুষের মুখে শান্ত ভাব, কিন্তু ঠোঁটের কোণে খুব সামান্য কাদা লেগে আছে, যেন ভেজা মাটিতে কোথাও ছুঁয়েছিল। আর গলার কাছে একটুখানি ভাঁজ, যেন সে মাঝপথে কথা বলতে চেয়েছিল। সালামের কানে তখনও বাজছে, আমার ঠিক মতো পৌঁছাইছেন। সে পৌঁছাতে থাকে। বাড়ির ভেতর কান্না পাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছিল এই কান্নার ভেতরেও খুব নিচু একটা ফিসফিসানি মিশে আছে। সে বাড়ির গেটের দিকে তাকায়। কুয়াশা আবার নামছে। গেটের বাহিরে অন্ধকার। তার মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর তাকায় না, কারণ সে এখন বুঝেছে যার সঙ্গে এতক্ষণ কথা বলেছে সেই বাড়িতেই শুয়ে আছে। আর গল্প এখানেই শেষ না, কারণ বাড়ি থেকে বের হবার সময় সে আবার সেই কণ্ঠস্বর শুনেছিল, খুব আস্তে, খুব কাছে, ফিরে চাইবেন। বাড়ির উঠোন থেকে বের হবার সময় সালাম লিখেছিল, তার পা যেন নিজের না। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, সে কার সাথে কথা বলেছিল? গেটের বাহিরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, ইঞ্জিন বন্ধ, কুয়াশা ঘন হচ্ছে। ওয়ার্ড বয় বলল, ভাই তাড়াতাড়ি ওঠেন, ঠান্ডা লাগছে। সালাম কোনো কথা না বলে গাড়িতে উঠল। দরজা বন্ধ করতেই আবার সেই অদ্ভুত ঠান্ডা। সে ইঞ্জিন স্টার্ট দিল। গাড়ি ঘোরাতে ঘোরাতে একবার গেটের দিকে তাকালো। কুয়াশার ভেতর খুব সামান্য নড়াচড়া, যেন সাদা পাঞ্জাবি পরা কেউ দাঁড়িয়ে। সে চোখ কচলালো, কিছুই নেই। রাস্তা ধরে ফিরে তাকালো, কিন্তু এবার অ্যাম্বুলেন্স ফাঁকা, পেছনে কোনো লাশ নেই। তবু রিয়ার ভিউ মিররে তার বারবার মনে হচ্ছিল কেউ শুয়ে আছে। সে নিজেকে বোঝালো, মনের খেলা। রাজমাস্তা এসে সে সাহস করে রেডিও অন করলো। স্ট্র্যাটিক শব্দ, তারপর খুব নিচু স্বর, পৌঁছালেন তো? সে তাড়াতাড়ি রেডিও বন্ধ করলো, স্টাইং শক্ত করে ধরল। তার মনে হচ্ছিল সামনের সিটে কেউ বসে আছে। সে তাকাতে চাইছিল না, কিন্তু একসময় বাধ্য হয়ে চোখ ঘোরালো। সিট ফাঁকা, কিন্তু সিট বেল্টটা নিজের থেকেই নড়ল, যেন কেউ সত্যি উঠে গেছে। তার হাত ঘামছে। রাস্তার মোড়ে হঠাৎ ব্রেক কষতে হলো। সামনে এক লোক দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, একই চেহারা। সালাম ব্রেক চেপে দাঁড়িয়ে গেল। লোকটা ধীরে ধীরে হেডলাইটের আলোয় এগিয়ে এলো। মুখে শান্ত হাসি, বলল, ধন্যবাদ। সালামের গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে পারল না। লোকটা আবার বলল, সবাই কাঁদে, কিন্তু কেউ শোনে না। আপনি শুনেছেন। ঠিক তখন দূরে মসজিদের আজান ভেসে এলো। আলো কেঁপে উঠল, আর পর মুহূর্তেই সামনে কেউ নেই। রাস্তা ফাঁকা। সালাম অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে গাড়ি চালালো। হসপিটালে পৌঁছে ওয়ার্ড বয়কে নামিয়ে দিল। একা বসে থাকলো কিছুক্ষণ। সে ভাবছিল, সবই কি ক্লান্তির ভ্রম? কিন্তু গাড়ি পরিষ্কার করতে গিয়ে সে যা পেল সেটা ভ্রম না। সামনের সিটে ভেজা কাদার দাগ, আর সিটের ঠিক মাঝখানে আঙ্গুলের হালকা ছাপ, যেন কেউ বসে থেকে উঠে গেছে। সেই রাতের পর সালাম আর একা লাশ বহন করেন না। বলে মরা মানুষ কখনো কখনো নিজের বাড়ি নিজেই পৌঁছাতে চায়। আর আমি যখন তার মেলটা পড়েছিলাম, শেষ লাইনে সে লিখেছিল, ভাই ওই লোকটা কৃতজ্ঞ ছিল, কিন্তু যদি সে কৃতজ্ঞ না হতো, যদি সে রাগ নিয়ে ফিরত, তখন কি হতো? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর সে দেয়নি। আমিও জানি না। তবে একটা কথা বুঝেছি, সব লাশ নীরব থাকে না। কিছু লাশ নিজের গল্প শেষ না করে থামে না। সালাম ভাইয়ের গল্পটা এখানেই শেষ হয়নি। সে লিখেছিল, ওই রাতের পর সে ভেবেছিল বিষয়টা সেখানেই শেষ। লোকটা কৃতজ্ঞ ছিল, বাড়ি পৌঁছেছে, কথা শেষ। কিন্তু 3 দিন পর আবার ডিউটি পড়ে অন্য হসপিটাল, অন্য লাশ। সে চেষ্টা করছিল নিজেকে শক্ত রাখতে, কিন্তু রাত 12টার পর থেকে তার বুকের ভেতর অদ্ভুত চাপা অস্বস্তি। অ্যাম্বুলেন্সের নতুন লাশ, ভিন্ন মানুষ, এবার কোনো যাত্রী নেই।
শুধু সে আর ওয়ার্ড বয়। মাঝরাতে যখন একই হাইওয়ে ধরে ফিরছে, সে লক্ষ্য করল রিয়ার ভিউ মিররে যেন দুটো ছায়া, একটা কাপড় মোড়া শরীর আর একটা সামনের সিটের পেছনে বসে আছে। সে চোখ কচলালো, একটাই। সে নিজেকে বলল মনের ভুল। সে চোখ কচলালো, একটাই। সে নিজেকে বলল মনের ভুল। কিন্তু কিছু দূর যাবার পর সামনের সিটে হালকা দমকা ঠান্ডা হাওয়া, যেন কেউ এসে বসেছে। সে কেঁপে উঠল। সে জানতো এই গলা, সেই একই শান্ত ঠান্ডা স্বর, কিন্তু এবার গলায় কৃতজ্ঞতার সাথে অন্য কিছু, হালকা অভিযোগ। আপনি ফিরে গেছেন, আবার এসেছেন। সালামের বুক ধরফর। সে বলল আমি ডিউটিতে। উত্তর এলো ডিউটি শেষ হয় না? গাড়ির ভেতর তাপমাত্রা হঠাৎ থেমে গেল। ওয়ার্ডবয় ঘুমের ঘরে কেঁপে উঠল। রেডিও নিজে থেকেই অন হয়ে গেল। স্ট্যাটিকের ভেতর যেন দীর্ঘশ্বাস। সালাম এবার সাহস করে সামনের সিটের দিকে তাকালো। সিটে বসে আছে সেই লোক, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে শান্ত হাসি, কিন্তু চোখ দুটো আগের মতো না, এবার গভীর অন্ধকার। সে বলল আর একজন আছে পেছনে। সালাম বলল সবাই বাড়ি যায়। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে ধপ শব্দ, যেন কেউ তার ভেতর থেকে দরজা ঠুকছে। ওয়ার্ডবয় চমকে উঠল। ভাই, কি হইল? সালাম কিছু বলতে পারল না। সামনের সিটে বসা লোকটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো, খুব কাছে। ঠান্ডা নিঃশ্বাস তার গালে লাগলো। সে ফিসফিস করে বলল আপনি শোনেন, তাই ওরা আসে। সেই মুহূর্তে রাস্তার মোড়ে আজানের শব্দ ভেসে এলো। আলো কেঁপে উঠল। সামনের সিট ফাঁকা, পেছনের ধপ ধপ শব্দ থেমে গেল। গাড়ির ভেতর স্বাভাবিক ঠান্ডা। ওয়ার্ডবয় বলল ভাই, হঠাৎ ব্রেক করেন না। সালাম বুঝল এটা আর কেবল কৃতজ্ঞতার কল্পনা। সে কোনো এক কারণে শুনতে চায় মৃতরা যেন তার গাড়িতে চড়ে বসে। সেই রাতের পর সে চাকরি ছাড়েনি, কিন্তু একা ডিউটি করে না। আর একটা নিয়ম করেছে, প্রতিবার লাশ তোলার আগে সে খুব আস্তে বলে আপনাকে ঠিকমতো পৌঁছাবো। যদি আগে বলি তারা রাস্তার মাঝে দাঁড়ায় না। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে এখনো রিয়ার ভিউ মিররে দেখে সাদা পাঞ্জাবি পরা একজন চুপচাপ বসে আছে, মুখে সেই একই কথা। সবাই কাঁদে, কিন্তু কেউ শোনে না। এই ছিল আমার অ্যাম্বুলেন্সের গল্প। একটা রাত, একটা ফাঁকা রাস্তা, একটা সাদা কাফন, আর এক ড্রাইভার যে শুধু তার কাজই করছিল। সব লাশ চুপচাপ থাকে না, কিছু লাশ বাড়ি পৌঁছতে চায়, কিছু আত্মা কথা বলতে চায়। সে শুধু ডিউটি করছিল, কিন্তু সে শুনেছিল। আর যারা শোনে তাদের পাশেই দাঁড়ায় তারা। মৃত মানুষ সবসময় ভয়ঙ্কর না, কখনো কখনো তারা শুধু চায় শেষবারের মতো কেউ যেন তাদের যাত্রাটা সম্পূর্ণ করে দেয়। তাই যদি কখনো গভীর রাতে হসপিটাল থেকে বের হওয়া কোনো অ্যাম্বুলেন্স দেখেন, হেডলাইট কুয়াশা কেটে যাচ্ছে, মনে রাখবেন ভেতরে শুধু একটা শরীর না, একটা অসমাপ্ত গল্পও থাকতে পারে। আর কেউ যদি খুব আস্তে বলে আমারে ঠিক মতো পৌঁছায়েন, থামবেন না, কিন্তু অবহেলাও করবেন না, কারণ কিছু আত্মা শুধু পথ চায়। আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে? বন্ধুরা, এই ছিল আমার আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার জীবনে যদি এমন ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে আমাদেরকে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের মেল দেওয়া আছে, মেলে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিন। পরবর্তীতে আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দুর্দান্ত একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। আমাদের আজকের ঘটনার নাম শয়তানের বই। কেন শয়তানের বই আমাদের ঘটনার নাম রেখেছি সেটা আপনারা শুনলেই বুঝবেন। আপনারা যারা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে চান, তারা সরাসরি আমাদের প্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার ঘটনাগুলো পাঠাতে পারেন। এমনও হতে পারে পরবর্তী এপিসোডে আপনার ঘটনা দিয়ে আমরা আমাদের এপিসোড শুরু করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডের মূল অংশে। আজও আপনাদেরকে ইমেল পড়ে শোনাব। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা ছিলেন অত্যন্ত চাপা স্বভাবের মানুষ। গত বছর
যখন বাবা হার্ট অ্যাটাকে হুট করে মারা গেলেন, তখন তার ঘরের আলমারিটা গোছানোর দায়িত্ব পড়ে আমার উপর। সেই পুরনো আমলের সেগুন কাঠের বিশাল আলমারিটা খুলতেই এক ধরনের ভ্যাপসা পচা মাংসের গন্ধ নাকে এলো। আলমারির একদম নিচের স্তরে পুরনো কাপড়ের স্তূপের আড়ালে লুকোনো ছিল লাল মখমলের কাপড়ে মোড়ানো একটা চামড়ার বাধাই করা বই। বইটা হাতে নিতেই আমার সারা শরীর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বইয়ের কাভারটা কোনো সাধারণ চামড়া নয়, মনে হচ্ছিল যেন মানুষের রোমকূপহীন শুকনো চামড়া দিয়ে তৈরি। ভেতরে কোনো সাধারণ লেখা ছিল না, ছিল বিচিত্র সব জ্যামিতিক নকশা আর মানুষের রক্ত দিয়ে লেখা তান্ত্রিক মন্ত্র। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, এই জ্ঞান তার জন্য যে মৃত্যুকে জয় করতে চায় এবং ছায়ার সাথে সন্ধি করতে জানে। আমি তখন বাবার শোক আর অদম্য কৌতূহলে অন্ধ হয়ে প্রথম মন্ত্রটা বিড়বিড় করে পড়তে শুরু করলাম। মন্ত্রটা শেষ হওয়া মাত্রই পুরো ঘরে একটা প্রচণ্ড বাতাসের ঝাপটা এলো, অথচ ঘরের সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। আমার মনে হলো আলমারির সেই অন্ধকার কোণ থেকে কেউ একজন খুব লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।